আচ্ছা, ওটা কোডিং ছিল। তো আজকেরটা আমাদের কিন্তু ইন্ট্রোডাকশন টু ম্যাটল্যাব সিমুলিং, হ্যাঁ, কোডিং না। হ্যাঁ, আমি জানি যে যেহেতু তোমাদের এটা কি সার্কিট সিমুলেশন একটা আছে, সো ওখানে কোডিংটা করাবে। হ্যাঁ, তোমাকে দেখবে যে হয়তো বা বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স ফরমেশন দেখাবে, তারপর লোড ফ্লোটা করানো হবে। হ্যাঁ, তো এখানে আমরা তাহলে ওটাকে দুবার করব না, আমরা সিমুলিংটা করব। আর সিমুলিংটা করার কিছু কারণ আছে, যেমন তোমরা আলটিমেটলি 7-8 গিয়ে কিন্তু তোমাদের একটা থিসিস করতে হবে বা প্রজেক্ট করতে হবে। প্রজেক্ট করলেও যা দেখা যায় অনেক স্টুডেন্ট আছে ভালো যারা আমি দেখেছি, তারা ওটাকে আবার সিমুলেশনও করে, কিংবা যারা অনলি সিমুলেশন বেস করতে চায় পাওয়ার এবং অন্যান্য, হ্যাঁ, তারা কিন্তু এই সিমুলিং দিয়ে কাজ করতে পারে। অনেক ভালো ভালো পেপার আছে। সো আমার কথা হচ্ছে যে যেহেতু আমাদের উপায় নেই একদিকে, আরেকদিকে হচ্ছে যে আমরা যদি শিখতে যাচ্ছি সফটওয়্যার, তো এমন একটা সফটওয়্যার শিখবো যেটা আমাদের প্রত্যেকটা পড়াতে কাজে লাগবে। পড়াতে বলতে যেটা আমি বলতে চাচ্ছি, তুমি যদি হায়ার স্টাডিতে যাও, তোমার এই সিমুলিং কোডিং দুটাকেই আসলে লাগে, এছাড়া উপায় নেই আমাদের। আর ম্যাথল্যাবটা আসলে চলো আমরা ফর্মালি তাহলে শুরু করি। আজকে আমার মনে হয় তো সবাই তো আর ল্যাপটপ নিয়ে বসছো কি? স্যার অ্যাটেন্ডেন্সে আমার নাম দিতে পারতেছেন না স্যার, ল্যাপটপ নিয়ে বসছি। আচ্ছা, ল্যাপটপ নিয়ে তাহলে বসে না। তো আজকে মূলত আমি ওয়ান ওয়ে তোমাকে পড়াবো। ওয়ান ওয়ে বুঝছো? এটা হচ্ছে যে আমি করাবো, ভিডিওটা হতেই থাকবে, বাট তোমরা করবা কি, এই বুঝে নিবা, ভিডিও দেখে পরে কিন্তু নিজে নিজে করবা। এখন প্রশ্ন থাকতে পারে যে স্যার আমার তো ল্যাপটপ নাই, হ্যাঁ, এটা স্বভাবতে আমি কি অ্যান্সার দিব আমি জানি না। অনেকের কিন্তু ল্যাপটপ আছে বা ডেস্কটপ আছে, আম্মু কিনে দিয়েছেন আগ থেকেই, অনেক ফ্যামিলিতে দিয়ে থাকে, যারা বুঝে থাকে যে একসময় আসলে লাগবে। হ্যাঁ, যেমন আমার ক্ষেত্রে আমি বলতে পারি, আমাকে কিন্তু এই তোমার কম্পিউটারটা আমার ডেস্কটপে কিনেছি আমি প্রথমে চুয়েটে থাকতে, আমার কিন্তু ফার্স্ট সেমিস্টারে দেয় নাই, সেকেন্ড সেমিস্টারে আমি বলে রাখছি যে আমার লাগবে, আমি লাগলে বলবো। আমাদের ল্যাব ছিল, ল্যাবে কাজ করতাম। হ্যাঁ, তোমাদেরও আমরা কিন্তু দুইটা ল্যাব এখানে আছে। আমি থাকতাম, আমি তো প্রথম দিক থেকে আছি, বলে কথাবার্তা বলেছি যে চুয়েটের দুইটা ল্যাব আছে, একটা সেন্ট্রাল ল্যাব, একটা হচ্ছে ল্যাব, কম্পিউটার ল্যাব। তো এখানে কিন্তু দুইটাই আছে, দেখবে একটা ভিএলএসআই, ওটাও কম্পিউটার ল্যাব, একটা কম্পিউটার ল্যাব তো আছে। তো অফলাইনে থাকলে কিন্তু আমরা ওখানে বসেই করি। হ্যাঁ, অনেক স্টুডেন্ট আছে যারা যারা আসলে এখনো কিনবে না, মানে আমি তো তখনও কিনিনি, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার, তখন সেমিস্টার নেই ইয়ার, হ্যাঁ, ও আচ্ছা সেমিস্টার ছিল লেভেল 1 টার্ম 1, হ্যাঁ, দেখা যাচ্ছে চতুর্থ পারে। তো এরকম তো সবারই প্ল্যান থাকে, দরকার না লাগলে কিনবো না, কিন্তু আলটিমেটলি কিনা লাগবে তোমার থিসিসের জন্য। হ্যাঁ, তুমি থিসিস যখন করবা, সিমুলেশন করবা, ড্রাফটিং করবা, হ্যাঁ, পেপার সার্চ করবা, তোমার লাগবে। যারা কিনেছো তাদেরকে ধন্যবাদ। যদি ডেস্কটপ থাকে ল্যাপটপের জন্য আর কাল বাহানা করার দরকার নেই, এটা সময় হলে তুমি জবে গিয়েও কিনতে পারবে। ওকে, আচ্ছা, কি যেন একটা মেসেজ পাঠিয়েছে স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, অ্যাটেন্ডেন্স শীটের ব্যাপারে বলি। অ্যাটেন্ডেন্স শীটটা সিআর তার সেকশনে দিবে, মানে 5 এর গুলা 5 এর তে লিংকটা দিবা। এই সিআর অফ 5 এ আছো? হ্যাঁ, তুমি তোমার ইয়া গ্রুপে দাও, এটাকে কি বলে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দাও। হ্যাঁ, নালে হ্যাঁ। আর 5বি আসছে ও, হ্যাঁ, তুমি তোমার গ্রুপে দিয়ে দাও, আমি এখানে নোটিফিকেশনগুলো দেখবো, তোমরা অ্যাক্সেস করো, পরে আমরা এটাকে লক করে দিব। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। স্যার শীটে আমার নাম দিতে পারছি না। হ্যাঁ, রোজ। আচ্ছা, তোমরা কি রেকর্ডিং ইন আচ্ছা, তোমরা কি প্রগ্রেস ইয়া দেখছো, এই শেয়ারিং পেজটা দেখতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। আমাদের হচ্ছে যে পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস সিমুলেশন 3519, এটা কিন্তু ভুল, বুঝছো? এটা হবে কি হবে বলো তো? 29 হবে না? 20 স্যার। স্যার 20 স্যার 20। এটা 20 হবে। জি স্যার। হাইলাইট করা যাবে, এখানে এডিট করা যায়। থাক, এখন এটা আমি ঠিক করে তোমাদেরকে পাঠিয়ে দেব। আচ্ছা, এটা সিমুলেশন। এর আগে আমরা শুরু করার আগে ইন্ট্রোডাকশন, তার আগে দেখে নিই যে আমরা আসলে কি কি করতে যাব। হ্যাঁ, ইন্ডেক্স এখানে 7টা এক্সপেরিমেন্ট দেয়া আছে আর কি। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা ল্যাবে যে জিনিসগুলো করে আমি চেষ্টা করেছি আর কি, এবং দুইটা ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন এবং পার্সেন্টেজ অ্যানালাইসিস, দুটাকে মিলে যাতে কিছু থিওরি কভার করে ওই অনুসারে সাজানোর চেষ্টা করা আর কি। তো সেক্ষেত্রে আমাদের দেখো রিয়েল এন্ড রিয়েক্টিভ পাওয়ার ফ্লো উইথ ডিফারেন্ট লোড কন্ডিশন, এটা কিন্তু আমরা ল্যাবে করে থাকি। হ্যাঁ, যখন ইনশাআল্লাহ সামনে আমরা দেখবো, এটা আমরা ল্যাবে হুবহু একইভাবে করবো। এটা এখানে আছে, আমরা সিমুলেট দিয়ে করবো। এরপর পাওয়ার ফ্লো এন্ড ভোল্টেজ রেগুলেশন অফ সিম্পল ট্রান্সমিশন লাইন, হ্যাঁ, শর্ট এটা আমরা ল্যাবে করে থাকি, একদম হুবহু ল্যাবে যেভাবে। এবং এই এক্সপেরিমেন্টের দ্বারা মনে আছে তোমরা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনে পড়েছিলে না? ট্রান্সমিশন লাইন কয় ধরনের বলো তো, একটু রিকল করো।
আমরা এটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, হ্যালো তিন ধরনের এই এই বলো না। হ্যাঁ, স্যার, যেখানে- তিন ধরনের স্যার, লং শর্ট মিডিয়াম। স্যার তিন ধরনের আচ্ছা, ট্রান্সমিশন লাইন, হ্যাঁ রাইট রাইট, লং, শর্ট, মিডিয়াম, ঠিক আছে। এখানে কি হাত উঠানো যায় ইয়ার মতো, কি যেন বলে এটাকে আমাদের? স্যার যাই স্যার রেজ হ্যান্ড করা যায় করা যায় স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে যে করতে যাবে, কারণ তোমরা অনেকে হয়তো অ্যান্সারটা জেনে থাকতে পারো, আমি কিছু কোশ্চেন করি, আমরা ক্লিয়ার হয়ে নেই, হ্যাঁ, তারপর তো আমরা ডিটেলস আলোচনা করবো। আর আজকে আমরা সরাসরি আমরা ল্যাবে যাব না, এটা কিছু কারণ আছে, কারণ তোমাদের এখন থিওরিটা হয় না, কিছু কিছু থিওরি, তাই না, একটু আগে নেই থিওরি গুলো, আমরা যদি এক দুই ইনশাআল্লাহ আমরা করতে পারবো, সমস্যা নেই, বেসিকটা ক্লিয়ার হয়ে নেই। আর ল্যাপটপের ব্যাপারে যেটা বললাম, ওখানে একটু কথা একটু আবার পজ করি, তারপর আমরা ট্রান্সমিশন লাইনে আসছি। সো ওই যে কথাটা আমি মাঝখানে চলে করি, যেহেতু আজকে আমাদের কারো ল্যাপটপ খোলা নাই, খুব বেশি বুঝায় ফেললে তোমরা ধরতে পারবে, এর জন্য বেসিক আলোচনা করবো, ছোট্ট একটা সিমুলেশন দেখাবো তোমাদের জানা থেকে। ওকে, আচ্ছা, আমরা পাওয়ার ফ্লো, রিয়েক্টিভ পাওয়ার ফ্লো, আমরা গতকাল কিন্তু একটু ক্লাস আলোচনা করেছিলাম, তাই না, রিয়েল পাওয়ার, রিয়েক্টিভ পাওয়ার, তাই না? একটা রিয়েল পাওয়ার হচ্ছে পি, আর রিয়েক্টিভ পাওয়ারটা কি বলতো? কিউ স্যার। কিউ, কমপ্লেক্স পাওয়ার। এবং আমরা দেখেছি যে রিয়েল পাওয়ার অলওয়েজ কোথা থেকে কোথায় ফ্লো করে বলতো? সোর্স থেকে লোড। সোর্স থেকে লোড, অলওয়েজ অলওয়েজ। আর কিউটা, হ্যাঁ, কেউ বলতেছে লোড থেকে সোর্স, আর কোন আনসার? এটা লোড আর সোর্সের মাঝামাঝি, দিস ইজ দ্য বেস্ট অবস্থা থাকে। এখন যে বলেছে লোড থেকে সোর্স, সোর্স থেকে লোড, এটাও যেমন সত্য, লোড থেকে সোর্স এটাও সত্য। এখন তোমার যদি এটা ক্যাপাসিটিভ লোড হয়, সে উল্টা লিডিং পাওয়ার সোর্সের দিকে সাপ্লাই করবে, তাই না, লোড থেকে তখন সাপ্লাই হবে। এটা নেগেটিভ, আমরা নেগেটিভ রিয়েক্টিভ পাওয়ার বলি বা লিডিং পাওয়ার বলি। আর পজিটিভ রিয়েক্টিভ পাওয়ার বা ল্যাগিং পাওয়ার, যখন লোডটা ল্যাগিং হয়ে থাকে, ইন্ডাকটিভ টাইপ, তখন মূলত সে সাপ্লাই থেকে নিতে যাবে, কিন্তু সাপ্লাই যদি ক্যাপাবিলিটি না থাকে, সে পারফেক্ট ফল করাবে, শুধু পারফেক্ট না, ভোল্টেজটা পর্যন্ত সে ফল করাবে ইনডাইরেক্টলি। সেটা আমরা ক্লাসে আলোচনা করবো কিভাবে রিয়েল পাওয়ার ক্যাপাবিলিটিও কমিয়ে দিতে পারে। আচ্ছা, তাহলে এই যে এই পি এবং কিউ এর যে ফ্লোটা আমরা কিন্তু এখন বুঝে গেছি, পাওয়ার ফ্লোটা দেখবো যে যখন রিয়েল পাওয়ার, রেজিস্টিভ লোডগুলো কিন্তু রিয়েল পাওয়ারকে কনজিউম করে বা ডিসিপিয়েট করে থাকে। এই ডিসিপিয়েশন হলে তাহলে সোর্স থেকে লোডের দিকে হবে, সেটাই আমরা মূলত সিমুলেশন করে দেখবো, যে তার ইয়া দেখে, পোলারিটি দেখে, প্লাস মাইনাস সাইন গুলো দেখে আমরা সেটা দেখবো। এটাই মূলত প্রথম লেভেল আমরা সিমুলিংকের মাধ্যমে দেখাবো। ওকে, দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা ভোল্টেজ রেগুলেশন নিয়ে আলোচনা করবো, ঠিক আছে, এগুলো আমরা আবারও কথা বলবো, তবে কিসের, সিম্পল একটা শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে। এবং এই অ্যানালাইসিসের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা তো বুঝবো, সে সাথে একটা প্র্যাকটিক্যাল ম্যাথমেটিক্স, মানে একটা অঙ্ক করে ফেলবো, রাশপাক থেকে এবং মেহতা থেকে, সেম অঙ্ক দুই জায়গায় আছে, শুধু ভ্যালুগুলো চেঞ্জ, একটা আমি করাই দেবো, আরেকটা তোমরা নিজেরা করবা, দেখবা যে আমরা যে থিওরিটিক্যালি ক্যালকুলেট করে আনসার করেছিলাম ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনে, এটা একদম পুরো ব্লকে একই হুবহু একই রেজাল্ট চলে আসছে, তোমার কাছে খুবই ভালো লাগবে যে আসলে আমরা ভুয়া জিনিস পড়ছি না, বাট টেনে টেনে মিলানোর কিছু নাই এখানে। হ্যাঁ, এটা একটা এম্পেরিক্যাল স্ট্যান্ডার্ড সলিউশন, হ্যাঁ সেটা। আচ্ছা, তার আগে আমরা একটু জেনে নেই, যেহেতু আমরা পাওয়ার ফ্লো বুঝেছি, যে পিকিউ ফ্লো বা এস ফ্লোটাকে দেখবো, হ্যাঁ, সেই সাথে ভোল্টেজ রেগুলেশন কি বলতে পারবা একটু করে বলো তো? স্যার, নো লোড ভোল্টেজ সাথে ফুল লোড ভোল্টেজের পার্থক্যকে নো লোড ভোল্টেজের সত্যিকার অনুপাতে প্রকাশ করলে সেটাই ভোল্টেজ রেগুলেশন। আচ্ছা, ভেরি গুড, এটা একদম পারফেক্ট। তবে একটা জেনারেল কথা বলে দেয়, এটা সবসময় রাখবা, ভোল্টেজ রেগুলেশন, রেগুলেশন মানে কিছুই না, চেঞ্জ অফ ভ্যালু, রাইট? তুমি যে কথা বললাম, নো লোড ফুল লোড স্পেসিফিক করে দিয়েছো। আমরা ভোল্টেজ রেগুলেশন বেশ কয়েকটা জায়গায় পেয়ে থাকি, এবং অনেক সময় আমাদের মধ্যে একটা খটকা লেগে যায়, একদম ক্লিয়ার ভাবে মাথায় রাখো। যেমন আমরা রেগুলেশন গুলো করি ট্রান্সফরমারের ক্ষেত্রে, মোটরের ক্ষেত্রে, হ্যাঁ তাই না, জেনারেটরের ক্ষেত্রে পড়ছি না, এবং ফাইনালি এখন আমরা ট্রান্সমিশন লাইনে এসে পড়তেছি। প্রত্যেক ক্ষেত্রে আমরা রেগুলেশন, প্রত্যেক ক্ষেত্রে সংজ্ঞা কিন্তু মোরলেস একই জিনিস। তুমি যদি ট্রান্সফরমার ক্ষেত্রে আসো, এই জন্য আমি জেনারেল কথাটা বলে দিচ্ছি, কারণ ভবিষ্যতে তোমরা বিভিন্ন ভাইবা গুলো ফেস করতে হবে। তুমি হঠাৎ তোমার মনে আছে ট্রান্সমিশন লাইনটা, এখন বলে বসে ট্রান্সফরমারটা, তুমি হয়তো বা মনে করতে ভুলভাল বলছো কিনা, হ্যাঁ একটু পার্থক্য ছাড়া খুব একটা পার্থক্য নেই। সেটা হচ্ছে যে ট্রান্সফরমারের ক্ষেত্রে আউটপুট কি, সেকেন্ডারি ওয়াইন্ডিং, হ্যাঁ আউটপুট হচ্ছে ভোল্টেজ, কারেন্ট না কিন্তু ভোল্টেজ, তাই না, ইনপুটও ভোল্টেজ, আউটপুটও ভোল্টেজ। তাহলে আমরা মূলত ইনপুট আউটপুটের সাথে চেঞ্জটা দেখি, তাই না। তাহলে ইনপুট ভোল্টেজ এখানে হচ্ছে নো লোডের ক্ষেত্রে, নো লোড অবস্থায় যে প্রাইমারিতে যে ভোল্টেজ এবং ফুল লোড অবস্থায় ভোল্টেজ সেকেন্ডারিতে, এই যে পার্থক্য সেটাকে কি বলা হয়, ভোল্টেজ রেগুলেশন। রেগুলেশন। এবার আসো মোটরের ক্ষেত্রে,
মোটর আউটপুট কি? কারেন্ট মেকানিক্যাল পাওয়ারটা পাওয়ার বা রোটেশন। তাহলে হ্যাঁ স্পিড রেগুলেশন হবে। স্পিড রেগুলেশন কি? তুমি কোনো লোড লাগালা না, কোনো মেকানিক্যাল লোড লাগালা না। আমরা কি করি, একটা মোটরের আইদার শ্যাফটের মধ্যে একটা কি পাখা লাগাই দেই, না হয় কোন একটা ওই যে যেখানে ধান গম চুরায়, তাই না, দেখছো ওখানে একটা ইয়ার মতো লাগে বেল্ট লাগাই দিবে ঘোরানোর জন্য, তাই না? বা গ্রামে ধান ভাঙে সেখানে একটা আলটিমেটলি মেকানিক্যাল লোড, একটা লোড চাপাই দেওয়া হয়, তাহলে সেখানে স্পিড চেঞ্জ হয়। তাহলে লোড অবস্থা তার কি অবস্থা স্পিডে, তাহলে ফুল লোড অবস্থা কি? এই দুটো পার্থক্য হচ্ছে স্পিড রেগুলেশন। তাহলে এই যে নাম চেঞ্জ হচ্ছে এটা কি অনুসারে? আউটপুট অনুসারে, মনে থাকবে? জি স্যার এবার একইভাবে জেনারেটর আসে, জেনারেটর কি? ভোল্টেজ। একইভাবে জেনারেটর তুমি যদি নো লোড অবস্থা, কোনো লোড দিলা না, কোনো লোডে সাপ্লাই দিলে না, সে জেনারেট করতেছে, সেখানে একটা ভোল্টেজ আছে, আবার লোড লাগাই দাও, ফুল লোডে ভোল্টেজ। পার্থক্য কি? ভোল্টেজ রেগুলেশন জেনারেটরের ক্ষেত্রে। আবার ট্রান্সমিশন লাইনের আউটপুট কি? ভোল্টেজ। জি স্যার হ্যাঁ, সেখানে কি এখানে দুই রকম হতে পারে। আসলে ট্রান্সমিশন লাইন লম্বা তো, তাই না? আমরা একটু করে সংখ্যা নিয়ে একটু আলোচনা করবো। তোমাদের মনে আছে একই যে এটা হচ্ছে তুমি মিনিমাম 50 কিলোমিটার, হ্যাঁ, এক জায়গায় জেনারেটর আছে ঠিক 50 কিলোমিটার দূরে সাব স্টেশন, বা 150-200 কিলোমিটার বা 500 কিলোমিটার দূরে হচ্ছে লোডগুলা, ডিস্ট্রিবিউটেড লোডগুলা আছে। তাহলে এত দূরে গেলে তো একটা চেঞ্জ হবেই, তাই না? তাহলে সেন্ডিং এন্ড ভোল্টেজ এবং ওই যে দূরে রিসিভিং এন্ড ভোল্টেজের পার্থক্য। এখানে শুধু পার্থক্যটা কি? সেন্ডিং এন্ড রিসিভিং এন্ড। এখানে আবার লোড নো লোড না। আর তুমি যদি নো লোডের কথা বলো, আরে বাবা লাইনে তো এমনি ড্রপ হয়ে যাচ্ছে, তখন তোমার তো ড্রপ অনুসারে মনে হচ্ছে লোড আছে। তো এটা সবচেয়ে বেস্ট কথা হচ্ছে যে সেন্ডিং এন্ড ভোল্টেজ এবং রিসিভিং এন্ড ভোল্টেজের ডিফারেন্স। কোন ডিফারেন্স? তুমি বলতে পারছো স্যার জাস্ট মাইনাস না, উইথ রেসপেক্ট টু দা রিসিভিং অর সেন্ডিং এন্ড। হ্যাঁ, মানে নো লোড অর রিসিভিং এন্ড ভোল্টেজ। এক কথা ক্লিয়ার হইছে? জি স্যার। তাহলে যত ধরনের রেগুলেশন থাকবে আশা করি আর গুলাই ফেলবা না। এবার আসলে ট্রান্সমিশন লাইন কাকে বলে? আমরা কিন্তু অলরেডি বুঝে গেছি ট্রান্সমিশন, ট্রান্সমিট করার জন্য পাওয়ারকে যে লাইন ইউজ করা হয় তাকে ট্রান্সমিশন লাইন বলে। আমরা সংশ্লিষ্ট ক্লাসে আরো ডিটেইলস আলোচনা করব যদি প্রয়োজন পড়ে। যেমন একটা কথা চিন্তা করে দেখবে যে আমাদের অনেক এলাকা আছে যেখানে জেনারেটর নেই, জেনারেটর নেই। তার মানে কি তারা কি ওই কেরোসিন জ্বালায় চলবে? যে তোদের যেহেতু তোদের এলাকায় কোনো জেনারেটর নাই, গভর্নমেন্ট বসে নাই, তাহলে তোমরা পাওয়ার ইউজ করতে পারো। ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা এরকম না। গভর্নমেন্ট যেখানে জেনারেটর আছে তারাও পাওয়ার পাবে, যেখানে নেই তারাও পাওয়ার পাবে। এটা হচ্ছে গভর্নমেন্টের পরিস্থিতি। তার সকল জনগণ সমান। কারণ যে জেনারেটর গুলা বা পাওয়ার প্ল্যান্ট গুলো বসানো হয় সেটা হচ্ছে রিসোর্সের উপর ভিত্তি করে। এবং কাপ্তাইতে পানি আছে দেখে কাপ্তাইতে বসাইছে। এখন ওই যে নর্থ বেঙ্গল নাই, ওখানে বসাই নাই, তাই বলে কি নর্থ বেঙ্গলের পাওয়ার পাবে না? ব্যাপারটা কি তাই? ব্যাপারটা আসলে তা না। তাহলে কি করা হয়? যেসব জায়গায় রিসোর্স আছে, যেমন বড়পুকুর, ওখানে অ্যাভেলেবল কয়লা পাওয়া যায়, কিংবা চিটগাং কাছে কিন্তু আমরা কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট গুলো বসাতে পারি নদীর ধারে, যাতে পলিউশন কম হয় এবং কয়লাগুলো নদী পথে বা সাগর পথে আনা যায়। এগুলো মেন উদ্দেশ্য মূলত। তাহলে ওইসব জায়গায় পাওয়ার প্ল্যান্ট যেটা হয় সেটা ওখানে প্রডিউস হবে, দেখা যাবে ওখানে যে পাওয়ার জেনারেট হয় এটাও এলাকায় আর এক্সট্রা থাকবে, হ্যাঁ, কিংবা শর্ট হতে পারে। এই জন্য আমাদের দেশের পরিস্থিতি হচ্ছে যে পাওয়ার গুলোকে আমরা ন্যাশনাল গ্রিডে দেওয়া হয়। ন্যাশনাল গ্রিড কিছু না, আসলে একটা ট্রান্সমিশন লাইন। এটা আমরা আগামী থিওরি ক্লাসে আলোচনা করব যে ট্রান্সমিশন লাইন একটা, যেটা পুরো দেশের মধ্যে দিয়ে একটা লাইন চলে গেছে, এটা হচ্ছে আমাদের মানে ন্যাশনাল গ্রিড বলা হয়। এখানে এই কথাটা বলার অর্থ হচ্ছে যে ধরো আমরা কাপ্তাইতে থাকি, রাউজানে থাকি, এখন আমরা পাওয়ার প্রডিউস করবো, আমরা ইউজ করবো লোকাল না। নিয়ম হচ্ছে যে পাওয়ার যেখানে প্রডিউস হোক সবাই কানেক্ট করবে ন্যাশনাল গ্রিডে। পিটিভি ডিজাইন করে দিব, হ্যাঁ, এর অর্থ হয় না যে কাপ্তাই লোক ওখানকার পাওয়ার ইউজ করবে, সবাই ন্যাশনাল গ্রিড দিবে, ন্যাশনাল গ্রিড থেকে সবাই ভাগ করে দিবে। যেমন রিসেন্টলি কোরবানি হয়েছে, তাই না? যারা নন মুসলিম তারা হয়তো ব্যাপারটা বুঝবে না। আমি দেখেছি গ্রামে, যেমন আমি আমাদের গ্রামে এই নিয়মটা আছে, গ্রাম এলাকা যারা এটা সমাজ মেনটেন করে, সমাজ বলতে সোসাইটি বলে আর কি, সেখানে সবাই সবাইকে বিয়েতে দাওয়াত দেয়, প্রতি পরিবার থেকে একজন। তোমরা তো এই নিয়মগুলো জানো, তাই না? জানো না? জি স্যার। জি স্যার, জানি স্যার। হ্যাঁ, এটা অনেক ভালো একটা নিয়ম। আমি তো দেখছি শহর এলাকায় কেউ কারো ধার ধারে নিজে জবে করে নিজে খাচ্ছে, কিন্তু কোরবানির উদ্দেশ্য তো এটা না, তাই না? হ্যাঁ, মানে এটা এমন একটা দামি খাবার বা গোষ্ঠীর ক্ষেত্রে দেখা যায় গরিবের পক্ষে আসলে কেনা সম্ভব হয় না, বা কোনো শুধু অনুষ্ঠানে খায়। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে যদি আমরা একাই খেয়ে ফেলি তাহলে ওই মানুষগুলো তো আসলে ভোগা রয়ে গেল, তাই না? এই জন্য কোরবানির মাধ্যমে আসলে এটা একটা স্যাক্রিফাইস, হ্যাঁ, কিছু অংশ 1/3 অ্যাটলিস্ট বা কম বেশি হতে পারে কিন্তু দেওয়া, তাহলে এইটা হচ্ছে সেই ডিস্ট্রিবিউশন। আমি গ্রামের কথা কেন বললাম, আমি নিজেও যখন প্রথম কোরবান দিই আমি কিন্তু 1/3 ওই যে সমাজে পাঠাই দিচ্ছি। তো সমাজে কি করে, এরকম যতগুলো গরু হয় ধরো, হ্যাঁ, ওই গ্রামের মধ্যে ধরো 20টা গরু হয়েছে, 20টা গরু থেকে 1/3 চলে আসে, সবগুলো একসাথে মিক্স করে যারা কোরবানি দেন সে ধনী হতে পারে বা হঠাৎ এই মুহূর্তে পারছে সবার ঘরে ঘরে চলে যাবে। হ্যাঁ, কেউ না খেয়ে নেয়। এমন হয় যে কোরবানি দিচ্ছে
সে যা পাইছে বরঞ্চ সমাজ থেকে আরো বেশি পেয়ে গেছে, তাই না? কারণ যে করবে সে আত্মীয় স্বজনকে দিতে দিতে দেখা যায় অল্প আছে, কিন্তু সমাজে দেখা যায় তার কাছে 10 কেজি আছে, সমাজ থেকে 12 কেজি চলে আসছে। এটাই আসলে হওয়া উচিত ছিল। এই যে ডিস্ট্রিবিউশনটা খেয়াল করেছো, সবগুলো কোথায় গিয়ে জমা পড়েছে? একটা নির্দিষ্ট জায়গায় স্যার। হ্যাঁ, মসজিদ কমিটি এটা মূলত দেখে। মসজিদ কমিটি, জি স্যার। হ্যাঁ, মসজিদ কমিটি দেয়, কারণ মসজিদের লোক ভালো হয়। ক্লাবে দেয় না, ক্লাবে একটু 200 টাকা, অনেক জায়গায় ক্লাবও হতে পারে, বা ইয়ত ক্লাব হতে পারে। ইয়ত ক্লাব বুঝো না, ইয়াং ছেলে পেলে জি স্যার, যুব ক্লাব যেগুলো হ্যাঁ, যুব যুব ক্লাব। উন্নয়নের উপর। হ্যাঁ, এটাও হতে পারে, এটা ভালো ভালো দিক, মানে যাদেরকে ফেদ করা যায়। আচ্ছা, এই যে একটা জায়গায় গিয়ে জমা হওয়া, হ্যাঁ, এটা হচ্ছে ন্যাশনাল গ্রিড পাওয়ারের ক্ষেত্রে সব পর্যায়ক্রমে একটা জায়গায় দিবে। এখান থেকে পিডিবি এটাকে ডিস্ট্রিবিউট করে সবার জন্য, সব জেলার জন্য, সব এলাকার জন্য নিশ্চিত করবে যেখানে সম্ভব। ঠিক আছে? তাহলে এই জন্যই মূলত যেহেতু পাওয়ার হয় এক জায়গায়, তাহলে এটাকে আমরা পুরো ব্যাকবোনের মাধ্যমে দিতে হবে অনেক দূরে। এই জন্য যে লাইনটা, সে লাইনটা আসলে নর্মাল লাইন না। হ্যাঁ, আজকে কিছু আলোচনা করে দিই, কি বলো? এখন আমাদের একটা সমস্যা আছে, আমরা যে লম্বা একটা লাইনটা নিই, এই লাইনে আমাদের কি হয় বলতো? কি হয় বলো? লস হয় স্যার। হ্যাঁ, স্যার লস হইতে পারে। লস ঘর্ষণের কারণে হিট উৎপন্ন হয় স্যার, হিটের কারণে স্যার পাওয়ার লস হয় স্যার। পাওয়ার লস হয়েছে। কারণ এফেক্ট আছে স্যার। হ্যাঁ, এটা হচ্ছে যে এই লাইনে তোমরা ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স পড়েছো না? জি স্যার, এলসিআর। হ্যাঁ, এগুলো মেজার করছো কিন্তু এক্সএল এক্সি যেগুলো। আচ্ছা, এক্স দিয়ে লিখি, তাহলে তো কনফিউজ হচ্ছে। এক্সএল এক্সসি, কারণ এগুলো ইউনিট হচ্ছে ওহমে। হ্যাঁ, আবার আরো তো আছে, তাই না? আরো আছে দেখেছি এল তো থাকবেই, এবং এর একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে। তুমি কানেকশন দেওয়ার সাথে সাথে একটা কনস্ট্যান্ট কত, হাফ ইনটু 10⁻⁷, তাই না? আর এটা হচ্ছে সি এর ভ্যালু, না এল এর ভ্যালু। আর সি এল এর ভ্যালু। হ্যাঁ, সি এর ভ্যালু হলো, হ্যাঁ, সি এর ইমপ্যাক্ট হচ্ছে, এটা আমরা ক্লাস আলোচনা করবো যে দুটো প্যারালাল লাইনের, হ্যাঁ, ইমপ্যাক্টটা সবসময়, যেমন শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে সি এর কোনো প্রভাব নেই, যেহেতু লাইন ছোট। হ্যাঁ, শর্ট ট্রান্সমিশন লাইন, লো ভোল্টেজ লাইনের ক্ষেত্রে কিন্তু ক্যাপাসিট্যান্স পড়বে, কিন্তু হাই ভোল্টেজ লাইন মানে ট্রান্সমিশন লাইন যদি বড় হয়, হ্যাঁ, যেমন মিডিয়াম লাইনের ক্ষেত্রে আমরা কি, মিডিয়াম লাইনের লাইন কত, 50 থেকে 100 এর মধ্যে, 50 থেকে 100 স্যার কিলোমিটার। হ্যাঁ, কিলোমিটার। হ্যাঁ, ওইসব ক্ষেত্রে আমরা এটাকে লাম্প ফর্ম। লাম্প মানে কি, আসলে ক্যাপাসিট্যান্স তো হয় পুরো অ্যালং দ্য হোল লাইন। দেখো আমি একটু লম্বা এর মধ্যে আঁকি না, এই যে ধরো এটা একটা, আমরা তো লাইন 3টা, 3 ফেজ না এই ছেলেরা? জি স্যার, 3 ফেজ স্যার। হ্যাঁ, ক্যাপাসিট্যান্স তো হবে মাঝখানে, একদম প্রতিটা পয়েন্টে পয়েন্টে হবে, জয়েন্টে মানে প্রতিটা পয়েন্টে পয়েন্টে ক্যাপাসিট্যান্স হবে এরকম প্রতিটা পয়েন্টে। কিন্তু মিডিয়াম ট্রান্সমিশন লাইনে ইমপ্যাক্টটা কম থাকার কারণে আসলে এটাকে লাম্প মানে পুরো লাইনে যত ক্যাপাসিট্যান্স আছে সেটাকে আমরা সেন্টারে চিন্তা করি। দুইটা মডেল আছে, একটা হচ্ছে 5 মডেল, একটা টি মডেল অনুসারে আমরা আলোচনা করি, তোমরা দেখেছো। এটা হচ্ছে মিডিয়াম। তাহলে শর্টে ক্যাপাসিট্যান্স ইমপ্যাক্টটা মিডিয়ামে আমরা চিন্তা করি লাম্প আকারে, বাট নট ডিস্ট্রিবিউটেড। কিন্তু লং ট্রান্সমিশন ওই যে প্রতিটা পয়েন্টে পয়েন্টে ক্যাপাসিট্যান্স, সেটাই আমরা চিন্তা করি, যেন হাই প্যারাবোলিক ফাংশন অ্যানালিসিসে আসে, দেখবা। আচ্ছা, যাই হোক, ওদিকে যাবো না। তার মানে আসলে এই যে ইম্পিডেন্স গুলা, এর জন্য একটা লস হয়, কিন্তু আর আছে, হ্যাঁ, এক্স আছে। লসের কারণে তাহলে ড্রপ হয়ে যাবে না প্রতিটা লাইন? তুমি চিন্তা করে, এত বড় লাইন, তার মধ্যে ওটা যে তোমার ঘর পর্যন্ত যেতে যেতে কত লম্বা তার লাগে, ওই তার ইম্পিডেন্স, ক্যাপাসিট্যান্স, রেজিস্ট্যান্স আছে, ড্রপ হয়ে যায়। ড্রপ হওয়ার কারণে তুমি যদি ফেজর ডায়াগ্রাম আঁকো, দেখবা যে ওই যে ক্যাপাসিট্যান্স কিভাবে ইমপ্রুভ করা হয়। হ্যাঁ, ওখানে তোমরা মনে করেছো, যেহেতু ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন করেছো। তো ড্রপ ট্রান্সফর্মার দিয়ে সেটাকে মিটিগেট করার চেষ্টা করে, ট্রান্সফর্মার স্টেপ আপ করা হয়, তাই না, বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিট, এবং এই যে আমরা বললাম যে ন্যাশনাল গ্রিড, এখান থেকে কিন্তু সরাসরি তোমার বাসায় দেয় না, সেখান থেকে যে বিভিন্ন সাবস্টেশন গুলাতে, মনে থাকবে? জি স্যার। ফুলতলা সাবস্টেশন, শিকল, এই সাবস্টেশন। এই জন্য দেয় কারণ ওখান থেকে সরাসরি তোমার গোড়ায় দিতে গেলে একমত বিভিন্ন কারণ আছে, কারণ আমরা ওখানে, আচ্ছা একটু পরে বলবো যে জেনারেশন ভোল্টেজ কত। জেনারেশন ভোল্টেজ কিন্তু কত বলো তো, জেনারেশন ভোল্টেজ 11 কেবি। হ্যাঁ, ভেরি গুড। এটা 11, 10.6 এরকম, কিন্তু আমরা বাসা বাড়িতে ইউজ করি কত, 220। তাহলে 11 কেবি, আর বাসা বাড়িতে হচ্ছে 220 ভোল্ট। তাহলে তো আমরা সরাসরি আসলে ইউজ করতে পারবো না, এগুলাকে আমাদের স্টেপ, বিভিন্ন স্টেপে নিয়ে আসতে হবে। এক, আবার এই 11 কেবি আমরা ধরলাম আলোচনার সুবিধার্থে, 11 কেবি হচ্ছে এই যে জেনারেটর। হ্যাঁ, কিন্তু এই 11 কেবি তো আমরা ইন্ডাস্ট্রিতে তার চেয়ে বেশি ইউজ করে। ইন্ডাস্ট্রিতে স্যার 440 মেবি। হ্যাঁ, 440 ভোল্টেজ ইউজ করে কোনো ছোট ইন্ডাস্ট্রি গুলা। তারপর আইওসি 11 কেবি ইউজ করে। তারপরে বিএসআরএম কিন্তু কেএসআরএম এগুলো ইউজ করে কিন্তু কত জানো, 66, 33, 132 স্যার। 132। হ্যাঁ, 132 ইউজ করে, কারণ তারাও যে লোহা গলায় ফার্নেসে। সো তাহলে তাদের জন্য কোথায় পাবা,
তুমি দেখো এক জায়গায় শুধু 220 আর এক জায়গায় 132 কেএসআরএম, তাহলে এখন কিভাবে করবো? এই জন্য সাবস্টেশন গুলোতে কি করা হয়, সাবস্টেশন দুইটা কাজ করে। এগুলা নিশ্চয়ই পড়েছো, প্রাইমারি সাবস্টেশন, প্রাইমারি ডিস্ট্রিবিউশন দুই রকম, প্রাইমারি সেকেন্ডারি। জি স্যার। প্রাইমারিতে কি করে, ওই যে প্রাইমারির 11 কেভি থেকে, আচ্ছা তাহলে একটু আলোচনা করে নিই। আমাদের এই জেনারেটর জেনারেটর কিন্তু সেই 11 কেভি, এই যে শিকল বাহা বলো, তাপবিদ্যুৎ, সরি ইয়াতে কাপ্তাই বলো বা আমাদের তাপবিদ্যুৎ বলো, আমাদের হাতের কাছে যেগুলো আছে, হ্যাঁ, বা আর কোথায় আছে আমাদের পরিচিত, ওই যে ব্রাহ্মণবাড়িয়া যেটা, হ্যাঁ, একটা আছে আশুগঞ্জের, তো সবগুলো হচ্ছে 11 কিন্তু আমরা তো দূরে পাঠাতে হবে না। এখন আমরা দূরে পাঠালে কি, ওই যে আমাদের সমস্যা হচ্ছে আজকাল আর লস হয়ে যাবে, তাই না? হবে কি না? জি স্যার। এই আজকাল আই স্কয়ার আর পাওয়ার স্যার। হ্যাঁ, লস হয়ে যাবে। এই আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে এই লসটা কিভাবে বাড়তেছে বলো তো? কারেন্ট আর এর জন্য স্যার তার কার ইমপ্যাক্ট বেশি, আই এর না? জি স্যার, স্যার ভোল্টেজ বাড়ালে কারেন্টটা কমে যাবে স্যার, লসও কমে যাবে। আচ্ছা, হ্যাঁ, দেখছো আই ইমপ্যাক্টটা কিন্তু বেশি। যদি জি, কারেন্ট 2 বেড়ে যায়, ইমপ্যাক্ট হচ্ছে 4 এর মতো, আর 3 এম্পিয়ার হয়ে গেলে 2 থেকে নয় স্যার। 9 এর মতো। 4 এম্পিয়ার হয়ে গেলে 2 থেকে 4 কত, 16 হয়ে গেছে, তাই না? তাহলে 2 থেকে 4 গে, তা 2 গুণ 4 4 টাইমস বেড়ে যাচ্ছে, 2 স্কয়ারই খাবে। এইজন্য দেখা গেছে যে এই ট্রান্সমিশন লাইন কেন হাই, তুমি দেখবা at least যার হচ্ছে একটু মিউট করো, কথা বলার সময় শুধু হ্যাঁ। তো আমি যেটা বলছিলাম যে কি যেন বলছিলাম, তো দেখা গেলো যে আই বাড়লে লস বেড়ে যাচ্ছে। আমি চিন্তা করে দেখলো যে যদি আমরা কোনো কারণে কারেন্টটাকে কমাই দেই, আর কারেন্ট আমরা জানি কমে কিভাবে, বলো তো, ইকুয়াল টু ভিআই না? এই জি স্যার। জি স্যার। হ্যাঁ, স্যার পি ইকুয়ালস টু নাকি আই ইকুয়ালস টু? ইকুয়াল টু বিআই স্যার। ইকুয়াল টু ভিআই, ওইটাই তো একই। বি স্কয়ার বাই আর আই ইকুয়ালস টু বি বাই বি। জি স্যার। আচ্ছা, cos θ 1 দেখলাম, ইকুয়াল টু ভিআই, এই যে কোনাকানি গুণ করো না, cos θ 1। জি স্যার। জি স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। তর্কের খাতিরে ধরে নিলাম পারফেক্ট 1, যদি প্র্যাকটিক্যালি পারফেক্ট 1 হবে, হ্যাঁ, খুব ভালো হলে 0.995, হ্যাঁ, 9697 হয়তো বা সাবস্টিটিউশন থেকে দিবে। কিন্তু তারপর এখন আমরা আলোচনা সুবিধার্থে আমরা এটাকে 1 এ ধরে নিলাম, যে আমরা টেনে টুনে 1 বানাবো। আচ্ছা, তাহলে এই অবস্থায় ওটাকে কনস্ট্যান্ট ধরে, বা ওটা যদি না হয় তাহলে এটাকে জাস্ট আমি কনস্ট্যান্ট এইভাবে দিয়ে রাখতে পারবো। আচ্ছা, বাই দ্য ওয়ে, এবার আসো তাহলে আইটা দেখা যায়, দেখো ভোল্টেজ আমরা বাড়াই দেই, আইটা কমবে কিভাবে? পাওয়ার তো কোন একটা লাইনের জন্য পাওয়ার ফিক্স, স্যার ভোল্টেজটা বাড়াইতে পারলে হ্যাঁ, কারেন্ট কমে যাবে, পরিমাণ হাতে কমাইলে স্যার। হ্যাঁ, এই যে, হ্যাঁ, এইটাই ঠিক আছে। তার মানে আমরা লোড তো চেঞ্জ করতে পারবো না। এখন তোমার ফ্রিজ ছাড়া লাগবে, তুমি ফ্রিজ অফ করে দিবা, হ্যাঁ, এটা একটা ভালো সলিউশন, কিন্তু ফ্রিজ ছাড়া তো চলতে পারবো না। আমরা কি জনগণকে বলবো যে তুমি তোমার সবকিছু বন্ধ করে বসে থাকো? না স্যার, এটা তো এর জন্য আমরা পাওয়ারে হাত দেবো না। ওকে, পাওয়ারে হাত দিচ্ছি না। তাহলে আমাদের হাতে যেটা আছে, আমরা যখন এই জেনারেটর থেকে দূরে পাঠাবে, এর জন্য প্রশ্ন আসে না আমরা ইউজ করি 220 ভোল্ট, এটাকে কমাই না পাঠাবে, হ্যাঁ, এটাকে আরো বাড়ায় কেন পাঠাচ্ছে? এটা হচ্ছে আমাদের মানে অ্যান্সারটা দিচ্ছি। বা ট্রান্সফরমার আমরা কেন ইউজ করা হয়, বা সাবস্টেশনগুলো এতগুলো ট্রান্সফরমার কেন, কারণ কি? এটা আনসার হচ্ছে এটা, যে ট্রান্সমিশন দেখবা যে কোনো পাওয়ার প্ল্যান্টে ওদের নিজস্ব একটা সাবস্টেশন থাকে, কারণ তারা জেনারেট করে 11 কেভি, এরপর এটা সাবস্টেশনে পাঠায় দেয়, তাদের ওখানেই দেখবা আছে ট্রান্সফরমার পাঠায় দেয়। ট্রান্সফরমার করে এটাকে স্টেপ আপ করবে, আপ করে আমাদের জানো আমাদের ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ কত? এই কত? জি স্যার, ট্রান্সমিশন এটা লাইনের 132 কিলোভোল্ট। 230 স্যার, 230 400 কেবি। আচ্ছা, যাই হোক, ওর কথাটাও ঠিক আছে, ও বই থেকে পড়ছে 230, তাই না? আবার 400 পড়ছে, ওর কথাগুলো কিন্তু ঠিক আছে। আমাদের দেশে প্রাইমারি আর সেকেন্ডারি বিষয় নির্ভর করে আর কি। আচ্ছা, হ্যাঁ, তাহলে এবার আসেন আমাদের প্র্যাকটিক্যাল সিনারিওতে আসুন, মানে আমাদের দেশের কথা বলতেছি। আমরা তো বই পড়ি, কত আশফাকের বই পড়তেছি, মেহতা পড়ি, এগুলো তো ইন্ডিয়ান বই, তাই না? কিন্তু ইন্ডিয়ান বইকে আমাদের দেশের ভোল্টেজ রেঞ্জ নিয়ে কথা বলবে, ওরাও না স্যার, তাই না? কিন্তু এই জন্য আমাদের কথা বলবে, আমাদের দেশে কিন্তু 132 মনে থাকবে ম্যাক্সিমাম, কোথাও 230 থাকতে পারে বা 32 থাকতে পারে। রিসেন্টলি পরীক্ষামূলক ভাবে 400 কেবি কিছু কিছু জায়গায় চিন্তা করা হচ্ছে। যেমন আমি যখন হায়ার স্টাডিতে ছিলাম এশিয়ান ইনস্টিটিউট থাইল্যান্ডে, ওদেরকে আমি 500 কেবি লাইন পেয়েছি। 500 কেবি কত? 500 কেবি লাইন। তুমি বলতে পারো স্যার, তা আমাদের কেন দিচ্ছে না? অ্যান্সারটা কি? আমরাও তো দিতে পারি।
আমরা কি স্যার প্রডিউস করতে স্যার অনেক লং। হ্যাঁ, না এটা হচ্ছে যে যেমন আমরা কি বলতে পারি না, এই আমি 5G মোবাইল কিনে ফেললাম, কেন দিচ্ছে না 5G? হ্যাঁ, রবি কেন দিচ্ছে না? কারণ এটা এমন না যে বললে হয়ে যাবে, ওই সেটআপ পুরোটাই চেঞ্জ করতে হবে। যে মেশিনারি গুলো আছে, বিটিএস, ওগুলো সব ডিসি করতে হবে। হ্যাঁ, এমএসসি, আমি মোবাইলের ক্ষেত্রে বলতেছি, এই পুরো সেটআপ চেঞ্জ করা লাগবে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, এই যে সঞ্চালন বা ট্রান্সমিশন লাইন তোমাকে আলাদা ক্যাপাবল, এর সাথে আমাদের ওয়্যারের সাইজ, হ্যাঁ, আরএম যেটাকে বলে, হ্যাঁ, ক্যাপাবিলিটি, তারপর টাওয়ারের উচ্চতা, এগুলো কিন্তু নির্ভর করে। তুমি চাইলে ওই লাইনের মধ্যে আইনা এটা লাগাই দিতে পারবে, দুর্ঘটনা ঘটবে। স্যার টাওয়ারের হাইটটা কি এখানে মানে অনেক বেশি এফেক্ট ফেলে? আরে তার হাইট এফেক্ট ফেলে মানে তুমি 20 দিনের ট্রান্সমিশন লাইন দেখবা। আচ্ছা, ট্রান্সমিশন লাইন কোন দিক দিয়ে যায় বলো তো? দেখবা যে নদীর উপর দিয়ে, হ্যাঁ, নদীর উপর দিয়ে যেখানে মানুষজন কম, ওপেন এরিয়া মানে বেশি ইয়া করে, ওপেন এরিয়াতে যেখানে মানুষজন কম, তারপর পাহাড়ের উপর দিয়ে নিয়ে যাবে। কারণ রাস্তার পাশে তো থাকে, না, রাস্তার পাশে যেটা এটা ডিস্ট্রিবিউশন লাইন, তার মাঝে এটা কাম থাকে। হ্যাঁ, এই দুষ্টমি করো না। এরপর আরেকটা দেখবা, যদি কোনো কারণে পারা না যায়, হ্যাঁ, অবশ্যই আমি দেখেছি যারা রাউজারের দিকে আমি চোখে আসা যাওয়া করতাম, দেখতাম ওই হালদা নদীর উপর দিয়ে, ওই যেসব, আবার এদিকে তুমি ভার্সিটিতে আসার সময় দেখবা ওই পাহাড়গুলোর উপরে, সেটা উপরে পাহাড়ের দিকে তাকাবে, দেখবা ট্রান্সমিশন লাইন ওই দিকে পাস করে দিচ্ছে। এর মেইন কারণ হচ্ছে যে যেন ক্যাজুয়ালিটি আল্লাহ না করে যদি কোনো কারণে ছিঁড়ে টিড়ে যায়, তা ছিঁড়তেই পারে, তাই না? ধরো 100 বছর দিছে, তাই না? 100 বছর কিছু, কিন্তু 100 বছর পরে তো হইতে পারে। আবার যদি চলে আসে কিনা, জরিনা, প্রাকৃতিক দুর্যোগ যে কোনো, আইলা, জরিনা, সকিনা, এগুলো যদি আসা শুরু করে, টর্নেডো, তাহলে তো ওটা ছিঁড়তে পারে। ঘুরছে তো, শুনছো না এরকম? হ্যাঁ স্যার, এরকম হয় স্যার। হ্যাঁ, এই জন্যই মূলত এই ঝড় আসার আগে দেখবা কারেন্ট অফ করে দেয়, জানে যেগুলো হইতে পারে। হ্যাঁ, ওখান থেকে বসে কি দেখবে যে টর্নেডো কোন চিপা দিয়ে ঢুকছে, ওটা দিক দিয়ে যেদিক দিয়ে ছুটবে। এমনও হয়, আগে আমি শুনেছি যে টিউবওয়েল আছে না, টিউবওয়েল পর্যন্ত খুলে ওই দূরে নিয়ে ফেলতো। তারপরে তোমরা এখন ইউটিউবে সার্চ দিলে পাবা, দেখবে যে গবাদি পশু সব ঘুরতেছে এটার মধ্যে। যে এরকম হয়, হ্যাঁ, এটা খুবই মারাত্মক। মানুষ পর্যন্ত উড়ায় নিয়ে যায়, উড়ায় নিয়ে চলে যায়। আল্লাহ না করুক। একবার আমাদের কি যেন হচ্ছে না, সিডর কিন্তু সিডর কিন্তু এই ঘটনা ঘটছে। সুন্দরবন লন্ডভন্ড হয়ে গেছিল স্যার, দণ্ডবন্ধ হয়েছে। আচ্ছা, যাই হোক, আল্লাহ রক্ষা করুক। তো এগুলোই আমাদের মাথায় একটা জন্য অফ করে দেয়। আচ্ছা, আমি যে পয়েন্টে ছিলাম, যে এইসব কারণে কিন্তু হাইটটা তোমাকে দিতে হবে। কারণ এই যে খালি জায়গায় নেওয়া হয়, যদি এই যে কারো ক্ষেত্রে দেখবা মানে আনলাকিলি কারো জমির উপর দিয়ে যায়, এবং ওই জমির উপর দিয়ে কারণে অনেকে মারাও যায়। কিভাবে? এই যে শুষ্ক মৌসুম আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, আমি একটু একেই দেখাই জিনিসটা। আজকে যেহেতু আমরা কম পড়বো, ধরো এই হচ্ছে তোমার বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সমিশন লাইনটা। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছো? এই হচ্ছে তোমার গ্রাম, এই হচ্ছে তোমার জমি জমাটা। হ্যাঁ, এখানে তোমাদের ধান লাগানো আছে। এখন এইদিকে যদি তোমার ক্ষেত হয়ে থাকে, অনেক উপরে, কোনো সন্দেহ নাই, অনেক উপরে, এটা অনেক উপরে ওয়্যারগুলো। আমি একটা ওয়্যার দেখেছি, আমরা ইনশাল্লাহ সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আলোচনা করবো। এখানে কিন্তু 3টা ওয়্যার থাকে, তাই না? 3টা স্যার, হ্যাঁ স্যার, 3টা বা 4টা থাকতে পারে। একদম উপরে কিন্তু একটা থাকে, উপরে। এটা কেন থাকে জানো? এটা আমরা আরেকদিন আলোচনা করবো, আমাকে মনে করে আজকে। হ্যাঁ, তো তুমি ধরো এই ওয়্যারগুলো এমন ভাবে ডিজাইন, এই হাইট গুলো এমন ভাবে, তোমরা এই ডিস্ট্রিবিউশনে পড়ছো তো, হাইট কত থাকা লাগবে, এগুলো পড়ছো, ট্রান্সমিশন কত। আচ্ছা, যাই হোক, 10.7, হ্যাঁ, ডিস্ট্রিবিউশনে 10.7 কিংবা 11 মিটার এরকম দেয়। আচ্ছা, যাই হোক, আবার এদের ডিসটেন্সও দিতে হয়। আচ্ছা, আমি যেটা বলতেছি, ওভাবে হাইট গুলা 132। এখন যদি বৃষ্টির দিনে হয়, দেখা যায় বৃষ্টির দিনে বাতাসে জলীয় বাষ্প থাকে, তো ওপরে কি এত হাই ভোল্টেজের জলীয় বাষ্পকে আয়োনাইজ করে ফেলতে পারে। তো এখানে যদি কেউ দাঁড়ায় থাকে, হ্যাঁ, এবং আল্লাহ কি একজন দাঁড়ায় আছে, হ্যাঁ, এবং যদি দৌড়াদৌড়ি করে এদিকে, হ্যাঁ, বৃষ্টির দিনে, হ্যাঁ, বল খেলতে চায়, সে কিন্তু মরে যেতে পারে, জানো? হ্যাঁ, বড় বড় টাওয়ার, হ্যাঁ, এই জন্য বলা হয় বৃষ্টির দিনে বড় টাওয়ার নিচে খেলতে নিস। কারণ সে করে কি, পানি আছে না, পানিগুলোকে আয়োনাইজ করে ফেলে, সে একটা পাথ ক্রিয়েট করে ফেলতে পারে। পরে এখান থেকে সে তোমার গ্রাউন্ডে, সে, কারণ সবাই চায় পটেনশিয়ালকে জিরো করে দিবে, তাই না?
তোমার মাথা তুমি মারা যেতে পারো। আচ্ছা, এই জন্য বলা হয় প্রত্যেকের কিন্তু একটা নির্দিষ্ট হাইট দেওয়া হয়, সেফটি হাইট। ওকে, এখানে তার ছিঁড়ে না পড়লেও তুমি মারা যেতে পারো। যাই হোক, সো ওই যে বললাম না, তুমি বললেই কিন্তু 500 কেবি দেওয়া যাবে না। এখানে এই সেফটিটা আছে বটেই, সেই সাথে ওয়্যার গুলোও চেঞ্জ করতে হবে, তাই না? কারণ অনেক কিছু ব্যাপার আছে। সো আমি যেটা বলতে চাচ্ছি যে কেন আমরা স্টেপ আপ করে ট্রান্সমিশন লাইনে দিই। সো এই যে যদি আমরা ভোল্টেজ বাড়ায় দেই, কারেন্টটা কমে যাবে, আর কারেন্ট যদি কমে যায় তাহলে লসটা আমরা অনেক বেশি লস কম পাবো। ওকে, এই ছিল। তাহলে মূলত এটাই আমার উদ্দেশ্য। তাহলে আমাদের রেগুলেশনটা ভালো হবে, এটা আমরা আলোচনা করবো। তবে আমরা এবার আমাদের ফল্ট নিয়ে আলোচনা করবো। আমরা সিলেবাসে কি করেছি, সিমেট্রিক্যাল ফল্ট এবং আনসিমেট্রিক্যাল ফল্ট। এটা কিন্তু ল্যাবে করানো হয় না, এটা সিমুলেশন ছাড়া করা যায় না। আমরা কখনো ল্যাবে এটা করাইনি, কিন্তু যেহেতু এবার সিমুলেশন করাচ্ছি, এটা আমি ইনক্লুড করেছি এটা এখান থেকে। সো প্রথম দুইটা আমরা মূলত ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন থেকে, পরেরটা হচ্ছে আমাদের এবারে মেজারিং দ্য স্ট্রিং এফিসিয়েন্সি অফ ইনসুলেটর। ইনসুলেটর পড়েছিলাম? জি স্যার। হ্যাঁ, এটাও কিন্তু ল্যাবে করানো হয় না, যেহেতু আমরা সিমুলেশনের সুযোগ আছে। সো এটাও আমরা ফার্স্ট সেমিস্টার থেকে, এই তিনটা আমরা ফার্স্ট সেমিস্টারে কিন্তু। তারপর লোড ফ্লো অ্যানালাইসিস, এগুলো হচ্ছে আবার পারসিস্টেন্ট অ্যানালাইসিসের অংশ। এই যে লোড ফ্লো আমরা করব, দেখবা যে গস স্যাডেল মেথড, নিউটন রাফসন মেথড, ফার্স্ট ডিকাপল মেথড। সো ওই লোড ফ্লো আমরা সিমুলেট দিয়ে, এবং এখানে আমরা একটা প্র্যাকটিক্যাল অঙ্ক করব, হুবহু যেটা আমরা বই থেকে করি ওইটাকে আমরা সিমুলেটে এটাকে প্রুফ করব। ঠিক আছে, এটা আসলে প্র্যাকটিক্যালি করা যায় না। তো যেগুলো করা যায় না কখনো ল্যাবে, এটাকে আমি সুযোগ পেয়ে এবার তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তারপরে এগুলো কিন্তু আমরা আবার ল্যাবে করি, অ্যানালাইসিস ল্যাবে। অল্টারনেটর, এখন বলতে পারছি অল্টারনেটর তো মেশিনের জিনিস, এখানে আবার কি করবো, এখানে আমরা অল্টারনেটর দিয়ে মূলত যে কিভাবে ভোল্টেজ জেনারেশন সেটা তো দেখবো বাই ডিফল্ট হিসেবে। আমরা মূলত পাওয়ার ফ্লোটা দেখবো। আমরা অল্টারনেটর পাওয়ার জেনারেট করবে, আর সেটাকে সাপ্লাই দিব আমরা বিভিন্ন ধরনের লোডে। কি ধরনের? হ্যাঁ, লোডে গিয়ে দেখবো আমরা এক্সাইটেশন চেঞ্জ করে দেখবো, রিয়েল পাওয়ারটা কিভাবে চেঞ্জ হয়, যেহেতু আমাদের মেন টার্গেট পাওয়ার চেঞ্জ করা, তাই না? এবং আমরা লোড যেমন রেজিস্টিভ লোড লাগাবো, ইন্ডাকটিভ লোড লাগালে আসলে পাওয়ারটা কেমন ড্র করে, রিয়েক্টিভ পাওয়ার, সেটাই মূলত দেখার বিষয়। এটা অনেকটা একের কিছু জিনিস এখানে আমরা ইউজ করতে পারবো। আরেকটা, সেই সাথে আমরা মোটরও দেখবো। মোটরটা আমরা জানি যে তোমার মাথার উপর যেটা ইন্ডাকশন মোটর, এটাকে সাপ্লাই দিলেই সেটা ঘুরবে, তো সেটা নিশ্চয়ই পাওয়ার ড্র করতেছে। হ্যাঁ, সেটা রিয়েল পাওয়ারটা ড্র করবে, যেহেতু উইন্ডিং গুলো কোঅপারেট করবে, সেই সাথে যেহেতু উইন্ডিং অবশ্যই ইন্ডাকটিভ থাকবে, তাহলে সেটা কিউ ল্যাগিং কিউ ড্র করবে, সেটা মূলত দেখার উদ্দেশ্য। ঠিক আছে, তো এভাবে মূলত যেন দুটাকে টাচ করে ল্যাবেরও আমরা ফ্লেভারটাকে মানে ল্যাবেও করি, এবং যখন ল্যাবে ফিরে যাবো তখন আমরা 1, 2 এবং 6, 7 এই 4টা ল্যাবে করবো। ঠিক আছে, এটা হচ্ছে ল্যাব থেকে নেওয়া। ক্লিয়ার? আজকে যদি আমরা জগা খিচুড়ি ভাবে অনেক কিছু জিনিস একটু বোঝার চেষ্টা করেছি। তাহলে ল্যাব কি টোটাল 7টা এখানে আর নেই? হ্যাঁ, ল্যাব তো 7টা, আবার প্র্যাকটিক্যাল করবো না 4টা? স্যার আমরা যদি সাপোজ এটা হার্ডওয়্যারে, ওটা বলতেছি আর কি, যে স্যার হার্ডওয়্যারও কি ওই টাইমে কি শুধু 4টা হইতো না? ল্যাবে আমরা হ্যাঁ 7টা 8টা 10টার বেশি করা যায় না তো। হ্যাঁ, এমনিতে ওটা তো জানি যে 10টা থাকে আর কি, এখানে দেখি যে 7টা। 7টা হ্যাঁ, না আরো যদি লাগে পরে আমরা এটা অবস্থা বুঝে আরো ইনক্লুড করবো আর কি এখানে, যদি স্যার এই 7টা কি স্যার আমাদের ফাইনাল অবধি নাকি শুধু মিডের? না, এটা ফাইনাল পর্যন্ত। ওকে স্যার। হ্যাঁ, এখানে আমরা ফল্ট পর্যন্ত হয়তো বা আমি বলে দিব। আমরা আসলে ল্যাবটা তো আসলে কন্ট্রোল হয় স্যার নিজেই করে, কথা বুঝতে পেরেছো? তো আমার ইচ্ছা আছে আরো 2-1টা, যদি অবস্থা খারাপ দেখি যে আসলে ল্যাবেই করতে সিমিট, তখন আমরা বাড়াবো, আরো অ্যাটলিস্ট 2টা বাড়াবো, এরকম প্ল্যান আছে। আর যদি দেখি যে না আমরা যেতে পারবো, তাহলে এই 7টার মধ্যে আমরা শেষ করে দেবো। বরঞ্চ এমন হতে পারে যে খুলে দিচ্ছে ভার্সিটি, তখন আমরা এক ল্যাবে 2টা করবো, করে আগে শেষ করে দিয়ে আমরা ল্যাবের দিকে মনোযোগ দেবো বাকি সময়গুলো। বুঝতে পেরেছো? এটা মানে সিচুয়েশনের উপর নির্ভর করবে আর কি, যে আমরা আসলে কোন দিকে যেতে পারি। ওকে, তাহলে এই ছিল আমাদের। এবার সিলেবাস নিয়ে আমরা কিছু জিনিস কথা বললাম যে আমরা এই জিনিসগুলো করবো। আচ্ছা, তাহলে এখানে তোমরা চাইলে একটু দেখতে পারো যে স্যার তো কিছু দেখাচ্ছে না, যে একটু করে একটু চোখ বুলিয়ে নিতে পারো। এটা হচ্ছে যে সোর্স ল্যাবে, এটা 3 ফেজ ইন্ডাকটিভ লোডে, তখন আমরা ওয়াটমিটার, এটা আমরা ক্লাসে দেখবো, এখন বেশি বোঝার দরকার নেই, জাস্ট একটু দেখে রাখবো। এটা হচ্ছে ল্যাবে ঠিক হুবহু এই সেটআপ, এটা ল্যাব বোর্ড থেকে নেওয়া। আমরা ল্যাবে যেটা করি ওয়াটমিটার, ভারমিটার। তোমরা কি মেশিন করেছিলে ল্যাবে? স্যার মেশিন ল্যাব আমাদের আমরা অনলাইনে নিয়ে ছিল স্যার আগে। না, তাহলে কিচ্ছু জানবে না। আমি ডক্টর ইয়াসির স্যার কে নিয়েছেন ওটা ল্যাবটা? ফয়সাল স্যার। ফয়সাল স্যার কি করাইছে তোমার স্যার? স্যারের কয়েকটা ভিডিও দেখাইছিল,
দুইটা তিনটা Recording stopped. আর হচ্ছে ওই যে ফিগার দেখে বুঝে দিছিল আর কি। আচ্ছা না স্যার কিছু আমরা similar- কিছু বুঝি নাই স্যার, অনেকে কিছু বুঝে নাই। না স্যার আপনি একটু কাইন্ডলি বুঝে দিলে ভালো হবে স্যার। কি মেশিন আমি মেশিন যে বুঝাবো, হয়তো বা আমরা যদি ল্যাবে যাই, ল্যাবে প্রয়োজন আমি মেশিনে দুই একটা করাতে পারবো, আমাদের কিন্তু আছে মেশিন ল্যাবে যা করানো হয়, আমি শেষের যে দুটো আছে জেনারেটর, ওগুলো আমি না হয় আমি একই কানেকশনে বুঝাই দিব আর কি, যে ল্যাবে এটা করা, ঠিক আছে? কিন্তু স্যার না আসলে সেটা বলতে চাচ্ছি না স্যার, মানে এখানে যেহেতু আমরা স্যার মেশিন আমাদের ওইভাবে ভালো করে পড়ানো হয় নাই, যদি মেশিনের কোনো ইয়া থাকে এখানে তাহলে স্যার স্যার, সেটা আপনি এটা আমাদেরকে স্যার। একটু ডিসক্রিপশন সহ পড়াই আচ্ছা দিলে আচ্ছা একটু ভালো দিয়ে হতো দিব, স্যার, দিয়ে দিব। সেটা প্রয়োজন আমি দু একটা ভিডিও দেখাই দিব। জি স্যার সেটাই হ্যাঁ, ওটা সময় পেলে, হ্যাঁ সময় পেলে, হ্যাঁ ঠিক আছে। স্যার ইনশাআল্লাহ স্যার। একদম সিম্পল ভাবে বুঝিয়ে দিলে খুব ভালো হয় স্যার। আমার তো ফরজ হচ্ছে যে এটা বোঝানো, আর ওগুলো হচ্ছে নফল। So, স্যার ওগুলো নকল না স্যার, এখন আপনার জন্য ওগুলো বাজি হয়ে গেছে স্যার। না আমি এটাই বুঝাই দিব ফরজ হিসেবে, যেটা আমি তোমাকে আমার সাথে রিলেটেড। ইনশাআল্লাহ আমি একটু প্রয়োজন একটু ব্রডলি স্যার বুঝাবো। ট্রাই করবেন আর কি একটু স্যার। তুমি খেয়াল করে দেখো, আমি কিন্তু তোমার সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে চলে যাই যখন দরকার পড়ে, আমি রিকল করি কিন্তু, ঠিক আছে? আমি বলি যে এটা কিন্তু ফার্স্ট সেমিস্টারে পড়াইছে। আচ্ছা যাই হোক, তো এটা কিন্তু ল্যাবের কানেকশন, এটা এখন আসলে যেহেতু মেশিন পড়ো নাই তো এত বুঝবা না। যেমন আমি অনলাইনে শুরু হওয়ার প্রথম স্টুডেন্ট হচ্ছে ফিমেল, তখন আমি ফিমেলে পড়াচ্ছিলাম। ওই যে আমাদের নিট না হইলো ফাইনালটা, কিন্তু তখন আমি ফিমেলদেরকে পড়াচ্ছিলাম আর কি, এই মেশিনটা, সরি পাওয়ারটা। এখন ফিমেলদের যখন বললাম, যখন ওরা না এটা তারপরে সেমিস্টার আর কি, স্প্রিং এর ঘটনা, তখন ওরা যেহেতু মেশিন ল্যাব করেছে, আমি যখন বুঝাই দিতাম যে আমি এটা প্রথম থেকে ছিলাম 2009 থেকে, আমার সাথে আতাউর স্যার ছিলেন, তারপরে আরেকজন স্যার ছিলেন চুয়েটে, উনি চলে গেছে, ওনারা সাহায্য করছে। এরপরে এখানে প্রায় 2.5 থেকে 3 কোটি টাকার জিনিস আছে, যেগুলো আমি বিভিন্ন সময় প্যানেল দেয়, আমার অর্ডারও আসছে আর কি। আমাদের সবচেয়ে দামি ল্যাব হচ্ছে এটা এখন, এবং আলহামদুলিল্লাহ এটা আমার হাতে অ্যাড্রেস হয়েছে। এখন বলতে পারো স্যার আপনার কথা মতো দিয়ে দিচ্ছে। আমাদের দেলোয়ার স্যার ছিলেন, হ্যাঁ উনি আবার আমাদের কথাগুলো শুনতেন, এবং ওনাকে অথরিটি খুব বিশ্বাস করতেন, ডিন ছিলেন, বিভিন্ন পর্যায়ে দায়িত্ব প্রবেশী ছিলেন, যার কারণে যেহেতু একজন মুরব্বী ছিলেন, আতাহাস স্যার, স্বামী স্যার, ওনারা তখন ঢাকা এম্বাসি ছিলেন, কিন্তু আমরা ইয়াংরাই ছিলাম। আমি, জসিম স্যার, তোমরা এই স্যারগুলোকে পাইছো কিনা জানি না। এখন এখন ডক্টর ইয়াসির স্যারকে পেয়েছো? জি স্যার, হ্যাঁ আমরা এটাকে অ্যাড্রেস করেছি, তো মুরব্বী একদিন ছিল, আমরা চাইতাম আর এগুলো দিত আর কি। সো এই এমন একটা অ্যাড্রেস ল্যাব আশা করি তোমাদের অবশ্যই এটা করা উচিত, ইনশাআল্লাহ আমরা থাকলে পড়াই দেবো। আর আরেকটা কথা তো আমি তোমাদের শিখাই দিচ্ছি যে তোমরা যে সবার না হোক, মাথায় রাখবা যেটা তোমাদের জানার এটা অধিকার, হ্যাঁ। ওই জন্য আমরা বৃহস্পতি, শুক্রবার, শনিবার যেমন হোক তোমাদেরকে আমরা কষ্ট করবো, তোমরা কষ্ট করবা, শিখে যাবা, ফাঁকি চুকি দিবা না। আচ্ছা তাহলে এগুলা সাজানো আছে, হ্যাঁ, এগুলো নিয়ে তোমাদের টেনশন করার দরকার নেই, ইনশাআল্লাহ আমরা ভয় পাইও না, ঠিক আছে? আমি দেখাতে চাচ্ছিলাম না, হ্যাঁ এগুলো সহজ, মনে হচ্ছে আর কি আসলে সহজ, যখন কাজ করবো বুঝবো যে স্যার হয়তো পাচ্ছি প্রিভিয়াস জিনিসগুলো সম্পর্কে কিছু জিনিস সম্পর্কে আইডিয়া নাই, তো ওই কারণে স্যার। না বলবো যেগুলা তোমার কাজে লাগবে এবং বুঝতে গেলে সমস্যা হবে, এগুলো না বুঝে আমি আগাবো না, ঠিক আছে? যেমন হোক তোমাদের এগুলো বুঝে। তো যাই হোক, তোমার হচ্ছে স্টিং এফিসিয়েন্সি যেগুলো আমি আলোচনা করে দিচ্ছি, কিভাবে ইমপ্রুভ হয় স্টিং এফিসিয়েন্সি, এগুলো সব আমরা দেখেছি এবং খুবই মজা পাবা করেছি স্যার, আসলে তো কাজ করে এগুলা, ঠিক আছে? সব এখানে করা। যাই হোক এখন মাথা ঘুরাবো না, এখন আসলে আমরা ইন্ট্রোডাকশনে চলে যাই, ঠিক আছে? স্যার আমাদের ভার্সিটিতে ওরকম করলে হইতো না যে এই অনলাইনে যেহেতু পরীক্ষা নিচ্ছে, সব থিওরি কোর্স গুলো অনলাইনে নিয়ে ফেলুক, পরে ভার্সিটি খুললে সব ল্যাব কোর্স গুলো নিবে। তো উইকে একদিন যাই ল্যাব করে, ওইটাও পারতাম স্যার। না আচ্ছা, এটা কিন্তু একদিকে করা হচ্ছে, যেটা ইউজিসি আমাদের পারমিশন দিয়েছে, সেটা হচ্ছে যারা 8 সেমিস্টার, হ্যাঁ মানে যারা আউটগোয়িং, তাদের জন্য কিন্তু এখনো কোনো নিয়ম প্রযোজ্য না। আমরা এটা শুরুতে, আমরা যখন ইউজিসি কাউকে পারমিশন দিচ্ছিল না, তোমরা খেয়াল করে দেখো, প্রথমবার কিন্তু আমরা রেজাল্ট পাবলিশ করছিলাম না, ঝুলাইছিলাম, এবং পরের সেমিস্টারে আমরা প্র্যাকটিক্যাল গুলা পাবলিশ করতেছিলাম, অনেক ঝুলে, কারণ ইউজিসি অথচ কখনো উদ্দেশ্য ছিল না যে তোমাদেরকে এই পড়াইতে হবে, করোনা আসবে এটা জানতাম না, কিন্তু এখন ওই শীতটাই কাজে লাগতেছে। আচ্ছা আসা যাক, এমনি ইঞ্জিনিয়ারিং এর জন্য কিন্তু ম্যাটল্যাব অবশ্যই জানা লাগবে, কারণ পার সিস্টেমের যে 30 যে বিভিন্ন বাস সিস্টেম কমপ্লেক্স, এটা তুমি একা সিমুলেট করতে পারবে না। আচ্ছা এখানে এখন স্টুডেন্ট 65 জনে আছে, 65, যারা চলে যাবা
হ্যাঁ, এখানে কিন্তু রেকর্ড হবে, তোমরা মনে হয় জানো না, ঠিক আছে? সো তারা ধরা খাবে, একটু বলে দিও যে জয়েন করে যেন চলে না যায়, ওকে? আর আমি যাকে নাম ধরে রাখবো সে রেসপন্স করতে হবে, না হলে সে বাদ হয়ে যাবে অ্যাটেন্ডেন্স, আমি লিখে রাখবো। বুঝতে পেরেছো ছেলেরা? জি স্যার। আমি যে কোনো সময় ধরবো যে ভাই আসিফ আসো, আইডিয়া তো, দুবার ডাকবো, তৃতীয় বেলায় তোমার আইডি 0 করে দেওয়া হবে। হ্যাঁ, আজকে আমরা লক করে দেবো আইডিটা, মানে আজকে অ্যাটেন্ডেন্স না করে লক করে। তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দিছো তো? স্যার আচ্ছা, হ্যাঁ, স্ব ক্যাপ্টেন তার গ্রুপে দিবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওকে? আর যাদের সমস্যা তারা সিআর কে মেসেজ করবে যে আমার নামটা অ্যাড করে দাও, রিকোয়েস্ট করো। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, এটা একটা ভারী সফটওয়্যার, শুরুতে নাইসলি বলেছে। আসলে এ যাবৎ কালে যতগুলো সফটওয়্যার গুলো আছে দেখবা, সবচেয়ে ভারী সফটওয়্যার বলা হয়। ভারী বলতে এটা মেজারমেন্টে না, আসলে এটা সাইজ অনুসারে। তুমি জানো, তুমি যদি একটা ওয়ার্ড ডকুমেন্ট লেখো, কত কিলোবাইটে তো অনেক সময় হয় না এত লেখা, বাইটে হিসাব করে, তাই না? আর সেখানে গিগাবাইটে হিসাব সফটওয়্যারের। কত বড় সফটওয়্যার হতে পারে। তোমরা আল্লাহ না করুক, আমি দোয়া করি তোমরা পাবজি খেলো না, তাই না? না স্যার, অনেকেই খেলে। হ্যাঁ, অনেকে খেলে। এই এটা কিন্তু অত্যন্ত একটা বাজে নেশা। দেখবো যে এটা প্রচুর র্যাম লাগে, পোলাপান এটার জন্য মোবাইল কিনা, আমি এই কথাটা বলার জন্য। এবং দেখবা লিখে দেয় 6 GB র্যাম লাগবে, কনফিগারেশন মোবাইল কিনে স্যার। হ্যাঁ, গেমিং মোবাইল পরে দিয়ে গেমিং খুব খেয়াল করে দেখবে ব্যাটারি ব্যাকআপ বেশি, আর ওই যে হোলিও RAM বেশি। কথা, হ্যাঁ স্যার এইটা, Asus ROG 3 স্যার। হ্যাঁ এটা তার মানে প্রসেসর। এই যে দেখছো কিভাবে ক্ষয় ফুটতেছে। স্যার স্ন্যাপড্রাগনের প্রসেসর লাগে স্যার 8 স্ন্যাপড্রাগন 855। স্ন্যাপড্রাগনের সেজন্য রিসবি ভালো জানে। আচ্ছা, এটা বলা হচ্ছে যে এটা অনেক বড়, তো যে প্রসেসর কিন্তু অনেক অকুপাই করে। যার কারণে যাদের 2 GB র্যাম তাদেরকে তো আমি একটা টোটকা শিখাই দিলাম যে একদম পুরো খালি করে ফেলবা এই সেমিস্টারের জন্য, শুধু অনলি এটা চালাই দেবে, তাহলে কাজ করবে। অ্যাটলিস্ট 4 GB হলে ভালো, আর এটা চালানো যায় খুব। হ্যাঁ বলো। ম্যাটল্যাব আমি বলবো যে বেশি বড় ভার্সনে যায় না, অনেক জায়গায় খেয়ে ফেলবে। তুমি এই স্যার ল্যাপটপে স্যার এটা 7 GB স্যার, অ্যারাউন্ড 7 GB স্যার। কত? 7 GB, 18 হ্যাঁ, ওই শোনো, অ্যারাউন্ড স্যার 7 GB স্যার। তোমার 16 পরে সবগুলো মোরলেস একই রকম ইন্টারফেস। কত উদাহরণ স্যার এটা 7 GB স্যার, এটা সাইজ হচ্ছে 7.1 GB, অনেক বড় স্যার। শুধু আরে তুমি 7.1 কে বড় বলো? 32 GB তাও জিপ স্যার, জিপ ফাইল 7 GB, সেটআপ করলে আরো বেড়ে যাবে স্যার এটা। আমাদের জিপ ফাইল হচ্ছে স্যার 20 GB স্যার, জিপ ফাইল না বড় করে দিও না। এই ছেলেরা তুমি 16, 17, 18 মধ্যেই থাকো, এর মধ্যে থাকো, ওগুলো নেওয়ার দরকার নেই। আর যদি নাই পাও এই অবস্থায় কোথায় যাবা? তাহলে কাস্টমাইজ ইনস্টল দিবা, কাস্টমাইজেশন আমি বারবার বলতেছি, পুরা দিবা না, সবকিছু আমাদের দরকার নাই তো। আচ্ছা, এবার আসো তাহলে এই সফটওয়্যারটা কি ধরনের সফটওয়্যার? দেখো যে সফটওয়্যার প্যাকেজ অফ হাই পারফরম্যান্স নিউমেরিক্যাল, এটা তো নিউমেরিক্যাল যে যোগ বিয়োগ তো করা যায়, শুধু তাই তো না, এবং হাই পারফরম্যান্স বলতে অনেক জটিল কাজে তুমি এই সফটওয়্যার প্যাকেজ দিয়ে করতে পারবে। হ্যাঁ, এবং এটাকে ভিজুয়ালাইজ করা যায়, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা যায়, এটার ইন্টারফেস এটার মধ্যে আসছে। আচ্ছা, MATLAB provides an interactive environment with hundreds of built-in function. হ্যাঁ, এখানে অনেক ফাংশন তুমি কাজে লাগাতে পারবে। অনেক ফাংশন বলতে তোমাকে বোঝায়, যেমন একটা ছোট্ট উদাহরণ দেয় যে এখানে তুমি জাস্ট সিম্পলি কল করে, আচ্ছা এটা এত কথা না বলে আমরা একটা অন করি না, দেখবা যে সে কিভাবে একটা ফাংশন কাজ করে, ছোট্ট একটা ফাংশন, ম্যাজিক ফাংশন দিয়ে দেখাবো, তাইলে বুঝবা যে সে ভিতরে তোমার মতো হাজার ইঞ্জিনিয়ার বিভিন্ন ফাংশন নিজেরা তৈরি করে জাস্ট এটাকে ইন্টিগ্রেট করে নিতে পারে এবং ওই অনুসারে কাজে করাতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে এতটা ইউজার ফ্রেন্ডলি, বিল্ট ইন ফাংশন তো থাকেই, সেই সাথে তুমি চাইলে, যেমন আমি 17 ইউজ করছি আর কি, আগে 13 ইউজ করতাম, তুমি চাইলে এটাকে ইউজ করতে পারো। ফর এক্সাম্পল ধরো শতটা নিয়েছে তো 10-এর উপরে নিচ্ছে তো স্যার 17 আমি ইনস্টল করেছিলাম 21 GB হয়েছে। 21 GB না, তো কাস্টমাইজ আমি কিছু কাস্টমাইজ করেছি আর কি, আমি পুরো নিজেও দেই নাই, আমি নিজেও দেখছি যে এটা অন হওয়ার পর দেখবা যে আমি ড্র করলে ড্রগুলো আসে না ঠিকভাবে, খেয়াল করে দেখো স্লো হয়ে যায়। আচ্ছা ভাই, ধরো যে কথা বলছিলাম, ধরো এই ধরনের ফাংশন থাকবে, যে ফাংশন বলতে আমি কি বুঝাচ্ছি, যে অনুসারে এটা কাজ করবে, এটা একটা ইনস্ট্রাকশন ধরা যায় আর কি। যেমন এই ধরো
ডিগ্রিকে আমরা ফারেনহাইটে কনভার্ট করবো 1 ডিগ্রি সেলসিয়াসকে, তাই না? বুঝতে পেরেছো? ডিগ্রি ফারেনহাইট এই ফাংশন কিন্তু আছে। এখন তুমি মনে করলে যে না আমি এটাকে ক্যালভিনে কনভার্ট করতে চাই, ক্যালভিনের ফাংশন তো নাই। হ্যাঁ, তুমি চাইলে ক্যালভিনের জন্য ফাংশনটা তৈরি করে এটার সাথে লিংক করে দিতে পারো। এখন তুমি ইজিলি 273 অ্যাড করে দিলে হয়ে যাবে না? হ্যাঁ, একটা ছোট্ট হ্যাঁ ছোট্ট, এটা তো আসলে সি তে কাজ করে ব্যাকগ্রাউন্ডে, তো ওইটা দিয়ে ফাংশনটা কল করে অ্যাড করে দিলেই কাজ করবে, মানে সি তে লিখে। কথা বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে এটা সুবিধাটা ইলেকট্রিক্যাল কম্পিটিশন। এর ভিতরে হাজারো এবং র্যান্ডমাইজেশন, যে র্যান্ডম তুমি যদি ধরো কোনো একটা নেচার জানো এবং এভারেজ ভ্যালুটা জানো, তুমি ওর এটার কাছাকাছি ডিস্ট্রিবিউশনের সবকিছু তুমি ফরকাস্ট করে দিতে পারবে আর জেনারেশন করতে পারবে। এত ইউজার ফ্রেন্ডলি আছে। এটার মধ্যে অ্যানিমেশনও করা যায়। হ্যাঁ, আপার ভার্সন কিন্তু অনেক কিছু অ্যাড করা হয়েছে। এর জন্য যে আমাদের ইঞ্জিনিয়ার ইউজ করে আজকালকে দেখা যায় যে অপটিমাইজেশনের জন্য অন্যান্য জায়গায় দেখো অপটিমাইজেশন অ্যাকুরেটলি ফোরকাস্ট করার জন্য, কারণ ফোরকাস্টিংটা সব জায়গায় দরকার পড়ে। হ্যাঁ, যেমন আমাদের এই যে ইয়ার কথা বলা হয়, ফটোভোল্টাইকের কথা বলা হয়। এখন আমরা জানি যে আমাদের দেশে এই বর্ষাকালে আকাশে মেঘ থাকে। হ্যাঁ, এত থেকে এত মাস, এত তারিখ থেকে এত তারিখ, তাই না? আবার অমুক সময় হাইস্ট সানি ডে থাকে। তো এই ডাটাগুলো যদি দিয়ে আমরা জাস্ট 1 বছর ডাটা দিয়ে আমরা 10 বছর ডাটা জেনারেট করতে পারবো এই ম্যাটল্যাবের মাধ্যমে ট্রেন করে। হ্যাঁ, এই ধরনের ফ্লেক্সিবিলিটি ম্যাটল্যাবের মধ্যে আছে। এটা ওয়াইডলি ইউজ হচ্ছে। ইভেন শুধু ইঞ্জিনিয়ারিং না, নন ইঞ্জিনিয়ারিং যারা আছে, যেমন আমরা বলতে পারি যে খুবই ভালনারেবল হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক নেচার হচ্ছে আমাদের স্টক মার্কেট। স্টক মার্কেটে এখন প্রচুর কাজ হচ্ছে এই ম্যাটল্যাবের অপটিমাইজেশন সফটওয়্যারের মাধ্যমে। ঠিক আছে, অপটিমাইজেশন যে সকল ল্যাঙ্গুয়েজ গুলো আছে যে এটা আর কি। MATLAB provides easy extensibility with its own high-level programming language. যে বললাম যে এটা সিসি প্রোগ্রামিং কাজ করা, সো এই সুবিধাটা আছে। তুমি এক্সটেন্সিবিলিটি যেটা তুমি চাইলে এটাকে ইন্টিগ্রেট করে কাজ করতে পারো। আচ্ছা, এরপরে আরেকটু ক্লিয়ার হওয়া দরকার। অনেকের একটা ভ্রান্ত ধারণা থাকে যে MATLAB মানে যে ম্যাথমেটিক্যাল লাইব্রেরি। হ্যাঁ, MATLAB মানে ম্যাট্রিক্স ল্যাবরেটরি। এটা কিন্তু আমি কুইজও দিয়ে দিতে পারি যদি তোমরা ভুল করো, তাই না? এই কথাগুলো অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসে 2002 সালে তারা একটা স্লাইডে লিখেছিল, সেখান থেকে মূলত নেওয়া। এর জন্য আমরা তাদের প্রতি কি জানাই, শ্রদ্ধা জানাচ্ছি। এটাকে সাইটেশন বলে। তুমি যদি কোনো সোর্স থেকে কোনো কথা বলে দাও সেটাকে সাইটেশন বলে। আমাদের একটা মনে হয় জন্মগত স্বভাব, আমরা কারো জিনিস নিজের নামে চালায় দিই, তাই না? এটা কখনো করা উচিত না, এটাকে চুরি বলা হয়, তাই না? পাইরেসিটা স্যার আমাদেরকে তো স্যার চুরি করার ব্রিটিশরা শিখাইছে স্যার। আচ্ছা, যাই হোক, আমরা ওদিকে যাবো না। ব্রিটিশরা যেমন আমাদের খারাপ জিনিস শিখেছে, ওদের কিছু ভালো জিনিস আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, তোমার আব্বা যদি কোথাও জব করে থাকে বা সরকারি জব করে থাকবে, বললে জিজ্ঞেস করবে যে দেখা যাবে যে ওই ব্রিটিশ আমলের তৈরি যে নিয়ম এখনো চলতেছে। এগুলা বিভিন্ন সংসদে বিভিন্ন সংশোধনীতে এগুলো ঠিক করতেছে এখন আর কি। যাই হোক, ভালো খারাপ দুটো আছে। তারা তো তাদের মতো করে করবেই রে বাবা। আর বড় চুরি তো করছে, ওরা তো আমাদের দেশ থেকে নিয়ে গিয়ে নিজের দেশকে ধনী করছে, তাই না? জি স্যার। 100 কলোনিয়াল ছিল না, ফিলিপাইন থেকে শুরু করে কোথায় না ছিল। তুমি ইয়ার ছবিটা দেখলে, আমি এখানে একটা সিনেমা আছে, কিছুটা আজ করতে পারবা লাগাতে মনে হয় কি জানো। তারা, আমরা তো ভারতীয় উপমহাদেশ ছিলাম একসময়। জি স্যার, বাংলাদেশ, ভারত, পাকিস্তান পুরো একটা উপমহাদেশ ছিল। এখন যদি আমি বলি যে আমরা পাকিস্তানি ছিলাম তাহলে কিন্তু রাগ করবো, কিন্তু যদি বলি যে আমরা ভারতীয় ছিলাম, ভারতীয় উপমহাদেশ, তাহলে রাগ করবো না। কিন্তু ইতিহাসটা সত্য। সত্য, পাকিস্তানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল তখন, কিন্তু ওই যে রাজার সিরাজউদ্দৌলার আমলে লালবাগের কেল্লার সময় বিদ্রোহ, তখন তো সব একসাথে ছিল। হ্যাঁ, এখনো কেন আমাদের আত্মীয় স্বজন কলকাতায় আছে, কারণ ছিলাম এই। তাহলে সিমুলিংটা আসলে কি, এর আগে একটু দেখে নেই আমরা। এই যে তোমরা যখন ইয়াতে পড়ছিলাম, যে স্যার যখন পড়াইলে উনি কিন্তু কোডিং করাইছেন, তাই না? কোডিং অনেক কিছু যে বলা যায়, নিউমেরিক্যাল অ্যানালাইসিস করা যায়। দেখো, তুমি চাইলে ইকুয়ালস টু 5 তুমি ডিক্লেয়ার করে দিতে পারো, এটা স্টোর থাকবে, তাই না? আবার ধরো বি ইকুয়ালস টু 10 দিলাম, তুমি চাইলে যে নিউমেরিক্যাল সহজ a প্লাস b দিলাম, সে কিন্তু সেটাকে শুধু করে স্টোরও করতে পারো, তাই না? শুধু তাই না, এটা তো নর্মাল একটা ফাংশন, যোগের ফাংশন। এবং আরেকটা আছে যেমন, হ্যাঁ, ম্যাজিক যদি আমি লিখি, ম্যাজিক 5 লিখি, হ্যাঁ, ম্যাজিক 5 লিখি। দেখো ম্যাজিক 5 দেখতে পাচ্ছ, ম্যাজিক 5 কি লিখছে এই ছেলেরা? জি স্যার, ম্যাট্রিক্স। হ্যাঁ, ম্যাজিক ম্যাট্রিক্স, এটা হচ্ছে কোডিং এ দেখাচ্ছি।
তোমাকে একটু আগে বললাম না যে এটা ক্ষমতাটা কি কি কাজ করতে পারে, এর উপর তো অনেক কিছু ফাংশন আছে। এই একটা ফাংশন দিয়ে দেখালাম একটা উদাহরণ, দেখো এটা তো কোনটা না না আমি একটা যোগ করে দেখাইলাম আর কি। এ কে ডিক্লাম করলাম a = 5, b কে 10, a + b করলাম, কত হবে? আপনার নরমালি যোগ করলে কত হবে? 15। এই দেখো সে 15। হ্যাঁ মানে সে নিউমেরিক্যালি কাজগুলো করতে পারে, সেটা দেখালাম আর কি যে কথা। কিন্তু স্যার ম্যাজিক 5 দেওয়াতে তারপর যে নিচে এটা আসলো ওটা কেমন আসলো? ওরকম একটা Magic একটা বুঝে নিছে। সেভ করা আছে, ম্যাজিককে রিকল করছে, রিকলের কারণে হ্যাঁ রিকল করছে। আমি বলতে চাচ্ছি এই যে এখানে বিল্ট ইন ফাংশন থাকে না, এই ফাংশনটা ডিজাইন করা আছে, সি প্রোগ্রামে সেটা লেখা আছে, ওটাকে জাস্ট রিকল করলাম। জি স্যার, রিকলে বলে দিলাম যে কত অর্ডার হবে। আমি আগেই বলেছি এটা কিন্তু ম্যাট্রিক্স লাইব্রেরি, এটা যা করে ম্যাট্রিক্সে বলে, ম্যাট্রিক্সের রো থাকে কলাম থাকে, পেয়েছো রো কলাম, এটা দেখানোর জন্য। 5টা রো 5টা কলাম। হ্যাঁ সেটা তার নাম্বারগুলো ইন্ডিভিজুয়াল। আর ম্যাজিক কেন, এই দেখো ম্যাজিকটা বলতেছি, এই 17 আর 24 যোগ করলে কত হয়? আচ্ছা ওই ক্লাস এর স্যার একটা প্যাটার্ন আছে, ম্যাজিক প্যাটার্ন, ওইটা মনে আছে স্যার। এদিকে যোগ করলে যা হয়, এদিকে দেখো, এদিকে যোগ করো তা হয়, এদিকে যোগ করলে তা হয়, প্রতিটা কলামে করো, রোয়ে করো, এই কোনাকুনি যেখানেই করো, এই জন্য এটাকে ম্যাজিক। ইন্টারেস্টিং না? ক্লাস 8 এর ক্লাস 8 এর স্যার এগুলো নতুন অ্যাড করছে আমাদের সময়। ছোটকো গেম ছিল স্যার এরকম। স্যার এটা ম্যাজিক 5 এর জায়গায় যদি আমি ম্যাজিক অন্য কোনো লিখতাম 4 6 7 এরকম, তখন 4/4 অর্ডার ম্যাট্রিক্স হতো, 3 হলে 3/3 অর্ডারে এরকম যোগ হয়ে যাবে। এটা যে কোনো একটা সংখ্যা যোগ করে, এজন্য এটার নাম দিচ্ছি ম্যাজিক। এরাও খুব সিরিয়াস আর কি। আমি যেটা বলতে যাচ্ছি যে এখানে অনেক হাই লেভেল ফাংশন আছে, এই ফাংশনগুলোকে আমরা জাস্ট কল করে ইউজ করতে পারি, কথা বুঝতে পেরেছো? আবার জিরোস দিয়ে সবগুলো জিরোস লিখতে পারো, দেখো জিরো, সবগুলো জিরো। এখন দেখবা যে তোমার ম্যাট্রিক্সে কিছু কিছু জায়গায় কি লাগবে, সবগুলো 0/0 অর্ডার ম্যাট্রিক্স লাগবে। নাল ম্যাট্রিক্স তখন 0। আচ্ছা আবার এটা ম্যাজিক 0 কি? আচ্ছা ও যদি এত ওর খায় সেগুলা দেখতে, এগুলো বাসায় বসে বসে করবা, আমারে দিয়ে করাচ্ছে, দেখছো? দুনিয়া দুষ্ট ছিল। এই কোথায় গেল এটা? আচ্ছা সিএলসি দিয়ে দেই, সিএলসি মানে ক্লিয়ার করে ফেলবে। হ্যাঁ ক্লিয়ার অল, আর ক্লিয়ার করে ডাটা সব মুছে দেবে, আর পুরো স্টোর থাকবে না। তুমি ম্যাজিক বলেছো না? আচ্ছা এটা স্লো হয়ে গেল কেন? আচ্ছা ম্যাজিক ও 0 দিতে বলছো, মনের আশা পূর্ণ করে দিচ্ছি। ম্যাজিক 0 হ্যাঁ না তো আরে 0 কিছু নাই তো স্যার, 0 অর্ডার মানে এখানে রো 0 কলাম 0 কিছু থাকবে না। ও সোজা ভালো আছি ভালো থাকো আকাশের ঠিকানায় চিঠি লিখো, বুঝছো? ঠিকানা আকাশে দিছে তো এটা তো লাল হবে आंसर। জি স্যার। তুমি দেখতেছো, দেখালাম। আরে ভাই আমার দেখার উদ্দেশ্য এটা না তো, আমার দেখার উদ্দেশ্য কথার সাথে তোমাকে একটু মিলিয়ে দেওয়া আর কি। আচ্ছা যাই হোক, তবে ভিজুয়ালাইজ আমরা সিমুলেশন করে ভিজুয়ালাইজেশনটাও দেখব। আচ্ছা যাই হোক, এভাবে তুমি চাইলে ওই যে অন্য ফাংশন গুলো নিজে তৈরি করো, একই ভাবে কাজ করতে হবে। তুমি ম্যাজিকের মতো অন্য কিছু তৈরি করো না, পরে তুমি এটাকেও ম্যাটল্যাব দিয়ে কল করাতে পারবা। ঠিক আছে, এটা আমি বলতে চাচ্ছিলাম। আর এটা ম্যাট্রিক্স লেভেলে দেখেছো তো, ম্যাট্রিক্সের মতো কাজ করে। এখন এইটা তুমি জানো, এতক্ষণ যা বলেছি এটা তোমার পরিচিত আছে, কিন্তু আমরা কিন্তু এটা করবো না। আমাদের কিন্তু হচ্ছে এটা কি বলে, সিমুলিং। এখন বলছো স্যার সিমুলিং কোথায় পাবো? ওপেন করলে এখানে লেখা আছে, দেখছো সিমুলিং। আচ্ছা সিমুলিং এর কাজ কি হবে স্যার? সিমুলিং হচ্ছে যে ব্লকের মাধ্যমে কাজ করে। ওখানে এই যে তুমি প্লাস দেখলা, প্লাস বা সাম লেখো, যাই লেখো না কেন, বা এই ম্যাজিকটা, ওখানে এটার জন্য একটা আলাদা একটা ব্লক আছে, যে লজিকটা আছে ম্যাথমেটিক্যাল লজিক, এটা আমরা ব্লকের মাধ্যমে। হ্যাঁ ধরো আমরা যোগ করতেছি, যোগ করলে ওখানে একটা অ্যাডার থাকবে। আচ্ছা আমি দেখাবো না, ডিফল্ট কোড না, অ্যাডার। এটা হচ্ছে এরকম, অ্যাডারটা আমি এখানে দেখাবো একটু পরে। এই যে অ্যাডারটা হচ্ছে এরকম, ধরো একে দেখো এরকম একটা থাকবে। হ্যাঁ এখানে দুইটা ইনপুট থাকবে, একটা প্লাস, হ্যাঁ আরেকটা থাকবে ধরো মাইনাস। এখানে লেখা আছে অ্যাডার, এটাতে অ্যাড করে এরকম একটা ব্লক থাকবে, বেস করে হতে পারে। তাহলে এখানে 5 দিবা আর 3 দিবা, ঠিক আছে না? এটা তাহলে দুটাকে যোগ করে দিব, মানে যে ফাংশনে থাকে
কথা বুঝতে পারছো? ওখানে হচ্ছে মূলত এটাকে ব্লকের মাধ্যমে যোগ বা বিয়োগ ওরকম ফাংশন অনুসরণ করবে, বুঝতে পারছো? সাবস্ট্রাক্টর আছে, অ্যাডার আছে, কিন্তু ওটা হচ্ছে একটা ব্লকের মাধ্যমে। কিসের মাধ্যমে এই ছেলেরা? ব্লকের মাধ্যমে স্যার। সিমুলিংক হচ্ছে ব্লকের মাধ্যমে করা, ঠিক আছে? এমন প্রশ্ন হচ্ছে স্যার এটা তাহলে আসলে ব্যাকগ্রাউন্ডে কিন্তু তোমার কোডিং গুলাই কাজ করতেছে, এই ব্লকের এখানে তুমি যখন ম্যাজিক লিখে কল করাতে ওই ফাংশনটা কাজ করতেছিল না, যে প্রোগ্রামটা, এখানে ব্লকটা দিলে ওই ফাংশনটা তখন অ্যাক্টিভ হয়ে যায়, মনে থাকবে? আর প্যারামিটারস এর অনুসারে এটা কাজ করে। ক্লিয়ার? আরে দেখাচ্ছি তো, আগে দেখি না কিভাবে এটা অপারেট। তাহলে সিমুলিংক কি? সিমুলিংক হচ্ছে কম্পোনেন্ট প্রোগ্রাম অফ ম্যাটল্যাব, মানে এটা হচ্ছে ম্যাটল্যাবের একটা অংশ যেটা তুমি দেখেছো, ইজ এ সফটওয়্যার প্যাকেজ ফর মডেলিং, সিমুলেশন, অ্যানালাইজিং ডাইনামিক সিস্টেম। তাহলে কোন একটা সিস্টেমকে আমরা মডেলিং করতে পারবে, সিমুলেট করতে পারবে, অ্যানালাইজও করতে পারবে। কোন একটা যে সিস্টেমের মধ্যে আমরা কি অ্যাক্টিভ সোর্স গুলো আছে, ডাইনামিক সিস্টেমকে আমরা এটা কি করতে পারবো। আচ্ছা, কিভাবে ইউজ করব, স্টার্ট করব। আচ্ছা, এটা দেখার আগে আমরা স্টার্ট করে দিই। আমরা কিন্তু অলরেডি কমান্ড দিয়ে দিয়েছি মনে হয়, না দিয়ে এটাকে জাস্ট ক্লিক করবা সিমুলিংক। কিংবা যারা সিমুলিংকের এই সাইনটা খুঁজে পাচ্ছ না মনে হচ্ছে তোমার কাছে যে সেটআপের পরে, তাহলে তুমি যেটা করতে পারো, এখানে হচ্ছে সিমুলিংক লিখো, SIMULINK। একটা কথা বলে যে তুমি ভুলভাল লিখলে কিন্তু সে চিনবে না, তোমাকে একটু বানানটা লিখতে হবে। এন্টার দাও, হ্যাঁ, এন্টার দিলেই সেটাকে খুঁজে বের করে অন করে দিবে। হ্যাঁ, সে সেটাকে কল করবে অন হওয়ার জন্য। আসতেছে? আমি তো কিন্তু সত্য কথা দেখি তো। আরে তুমি কি ভাবছো আমার এটা সুপার স্পিড? দেখছো এটা এফএক্স দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ ইনিশিয়ালাইজ হচ্ছে যে। জি স্যার। তার মানে অন হচ্ছে। সো দুই ভাবে তুমি অন করতে পারো, আইদার এখানে সিমুলিংক লিখে দিতে পারো, নাইদার এখানে জাস্ট একটা ডাবল ক্লিক করলেও একই জিনিস পাবে। ওকে? জি স্যার। এই যে জি স্যার বলতেছে আগামী ক্লাসে যদি এই ল্যাপটপ ছাড়া আসো কি করবো বলো? কি শাস্তি দেবো? সামনে কিনবো স্যার, এই মাসের ভিতরে। ঠিক আছে, আব্বা আমাকে একটু ফরওয়ার্ড বায়াস করবে আর কি। ফরওয়ার্ড বায়াস বুঝো? না স্যার বলছি স্যার, এখন বলতেছে মানে না এটা বললো, কারণ আমি জানি প্রত্যেক মা বাবার ওরা জানে, যারা জব করে তারা জানে যে তারাও তো পড়ে আসছে। হ্যাঁ, তো তাদের একটা বাজেট থাকেই থিসিসের সময়। তো এটা আগে একটু বলো না যে স্যার যা আসলে আমরা পড়ে নিতাম, এবার ইয়ার কারণে আমাদের সিমুলেশন হচ্ছে বেশি। তো আগে যেটা আগে গেলে আরো বেশি লাভ না, কাজে লাগাতে পারতেছো বেশি বেশি। এটা আপনার রেকর্ডিংটা শোনা দিব আর কি। এটা বলে অবৈধ, মানে বৈধ করার চেষ্টা করো না, যে বলবোই না জীবন স্যার যাই বলবো, এটা না, চেষ্টা করবো, মানে সামর্থ্য থাকলে কিনে ফেলবো, ঠিক আছে না? আচ্ছা যাই হোক, আমার 17 আর কথা নেই, আমার এটা হচ্ছে 17 ভার্সের 17 ভার্সনের কিছু উদাহরণ দেওয়া থাকে এখানে, ব্ল্যাঙ্ক প্রজেক্ট, ব্ল্যাঙ্ক লাইব্রেরি ইত্যাদি গুলা দেওয়া থাকে, ঠিক আছে? আমরা কিন্তু একটা যে কোনো ব্ল্যাঙ্ক একটা মডেল বের করবো। তুমি চাইলে এখানে কিছু কিন্তু উদাহরণ দেওয়া আছে, দেখো সিম্পল একটা সিমুলেশন ক্লিক করলে এই সিমুলেশনটা চলে আসবে। এটা হচ্ছে আপার ভার্সন গুলাতে এগুলা থাকে, কিন্তু যেগুলা 13 বা 7 ওগুলাতে এগুলা নাই, উদাহরণ নাই। জাস্ট ওপেন করবা, নতুন একটা পেজ ওপেন, সাদা একটা পেজ ওপেন হবে মাত্র। যেটা কিভাবে ওপেন হয় দেখতেছো? আমি বলতে পারি স্যার এটা পজ করে দেখেন না, এটা দিচ্ছি এই জন্য যে তোমার এরকম হবে, আপনার কিছু নাই। হ্যাঁ, এই যে দেখো, এটা কিন্তু কি ওটা করাই আছে সিমুলেশনটা, ঠিক আছে? তো আমরা তো আসলে এটা করব না, বোঝানোর জন্য আমরা নতুন একটা, দেখো এখানে ইয়ে দেখতেছো একটা প্লাস। দেখো আমি আবারও বলি, হ্যাঁ, ক্রিয়েট এ সিমুলিংক মডেল ইউজিং দ্য ফ্যাক্টর ডিফল্ট সেটিং। আচ্ছা, এখানে এটা হচ্ছে কোথাও সেভ থাকলে সেটাকে ওপেন করতে পারো, এটা তো সেভ করা যাবে পেজটাকে। আর এটা হচ্ছে আমাদের লাইব্রেরি, যেখানে জিনিসপত্রগুলো আসছে, ব্লকগুলো। হ্যাঁ, আর এখানে সেটিং গুলো এটা পরে আমরা চেঞ্জ করবো, এখন না, আমরা আস্তে আস্তে দেখবো। স্যার এটা মনে হয় স্যার অনেক লেটেস্ট ভার্সন, আমাদের যেটা আগে করছিলাম সেটা এর উন্নত স্যার। এটা লেটেস্ট বলতে এটা 17 ভার্সন, 17 16 পর থেকে 15 বা 16 পর থেকে সবগুলো একই রকমই দেখতে। হ্যাঁ, মোরলেস একই রকম, শুধু লাইব্রেরি গুলো উন্নত, আর 15 নিচের গুলা একটু উন্নত। এটা ওই 7 বা 9 এর কাছে ওগুলো শুধু আপডেট করে, কিন্তু এর পরের গুলা সবগুলো মোরলেস দেখতে একই রকম। আচ্ছা, এটা আমরা করবো না, আমরা আইদার এটাকে ডিলিট করে দিতে পারি, না এটা কি দরকার, ফাইলের জিনিস আমরা নতুন
নতুন একটা ক্রিয়েট করি, হ্যাঁ, এই যে নিউ, বা জাস্ট এটা নিউতেও দিতে পারো, ব্ল্যাঙ্ক মডেল, কিংবা এটাতে ক্লিক করলেও হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের অনেকের আবার একটা বদ অভ্যাস আছে যে তোমরা ডিলিট করে দাও বা পাওয়ার ব্যাকআপ চলে যায়, তার আগে এটাকে সেভ করে রাখতে পারো, সেভ এস দিয়ে, হ্যাঁ, সেভ এস দিয়ে। আচ্ছা, সেভের ব্যাপারে একটু কথা বলে রাখি, এটা এক্সএলএস এল বা এমডিএল দুইভাবে করা যায়। এক্সএলএস করার সমস্যা নেই, এমডিএল করতেও পারো, কিন্তু নামটা কিন্তু একটু অন্যরকম। তুমি যদি কোনো এই যে গ্যাপ দিয়ে নাম লিখতে চাও, সে কিন্তু নিবে না, যে তুমি চেষ্টা করে দেখো। এটা মূলত ধরো আমাদের প্র্যাকটিস 1, হ্যাঁ, প্র্যাকটিস লেখা, প্র্যাকটিস। আচ্ছা, এর আগে পাওয়ার লিখি, POWER, পাওয়ার, আন্ডারস্কোর দিলাম, প্র্যাকটিস, হ্যাঁ, দিয়ে, হ্যাঁ, না, হ্যাশ দিয়ে 1 দিলাম। তুমি দেখো, আমরা এটাকে সেভ করে দিব, নিবে না, নিতে চাইবে না। দেখছো কি লেখা উঠছে? is not a valid model name. তার মানে তুমি চাইলে এভাবে করতে পারবে না, সে এইভাবে নেয় না। হ্যাঁ, একসাথে লিখতে হবে স্যার, হয় একসাথে লিখবা, আর যদি একান্ত দিতে হয় একসাথে লিখলে নিবে, না হলে এইভাবে লেখো, আন্ডারস্কোর দিয়ে। ওকে, অনেকে বিরক্ত হয়ে যাবে দেখে আগেই জিনিসটা বলে দিলাম, আন্ডারস্কোর দিয়ে দিলে তখন আবার সমস্যা হয়, ভদ্রলোক এটাকে চিনতে পারে। এটা তো নেই কিনা, নাকি এটাকে আবার একটা ওয়ার্নিং দিয়ে দিবে, বলো তো? ওকে, আচ্ছা, হ্যাঁ, ক্যাপ্টেন, তোমরা লক করে দাও, অ্যাটেন্ডেন্স গুলো লক করে দাও, কেউ যেন এডিট করতে না পারে। আর একটু করে ডাকবো আমি। আচ্ছা, এই আসছে, দেখছো স্যার? এবার আসো লাইব্রেরি কি। লাইব্রেরি হচ্ছে যে যেখানে তোমার এই ইকুইপমেন্ট গুলো রাখা আছে। ধরো আমি একটা কোন জিনিসটা করলে ভালো হয়। আচ্ছা, তোমাদের কি ইয়ার কথা মনে আছে, হাফ ওয়েভ রেকটিফায়ারের কথা? হাফ ওয়েভ রেকটিফায়ার দিছে, ডায়োড দিয়ে করে, ডায়োড দিয়ে। হ্যাঁ, তাহলে এটা সিম্পল। এটা কাকে যেন বোঝানোর সুবিধা থাকতে পারে, এটা না? জি স্যার, ট্রান্সফরমারের পর শুধু এর ডায়োডটা নেয় আর কি, ডায়োড। আচ্ছা, আমি এগিয়ে দিই, এটা খুবই সিম্পল। এরকম একটা সোর্স থাকবে, একটা ডায়োড থাকবে, আর একটা রেজিস্ট্যান্স। এটা আমরা একদম সিম্পলি শিখছি। এটা একটু ওই ইন্ডাক্টর না, আমরা জাস্ট রেজিস্ট্যান্স দিয়ে দেখবো। আজকে কিভাবে কাজ করো সেটা তো দেখা উদ্দেশ্য, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে আর এত কিছু দরকার নেই। তাহলে এখানে একটা ডায়োড থাকবে, এখানে একটা সোর্স থাকবে। এটাকে আমরা মূলত, আর আমরা জানি যে এটাকে কিভাবে কাজ করে বলো তো? এটা স্যার ফরওয়ার্ড বাইসে পজিটিভটা স্যার গিয়া করবে, নেগেটিভটা স্যার বাদ করে দিবে। আচ্ছা, দাঁড়াও দেখবো তো পণ্ডিত মাথা ঘোলায় যায় কিনা। যদি ঘোলায় না যায় তাহলে ঠিক আছে, সব মনে আছে। তাহলে আমরা এটা হাফ ওয়েভ যেহেতু, তাহলে হাফ কে লিখবো স্যার, হাফ কেটে দিই। এখানে ডায়াগ্রামটাতে হাফ কাটবে না স্যার, মনে হয় এটাতে দুইটা রাইট দিচ্ছে স্যার। আসো দেখি না, এটা তো আমরা প্রুফ করতে যাবো। আচ্ছা, এবার একটু ছেলেগুলোকে ধরি তো, এগুলা কি ঘুমাচ্ছে কিনা। আতিক 19-10-41, আতিক আসো, আমাকে একটু রেসপন্স করো তো। জি স্যার, আসি স্যার। ভেরি গুড। হ্যাঁ, কথা বলেই আনমিউট হয়ে যাবা, ঠিক আছে? আমি যাকে ডাকি। জি স্যার, ঠিক আছে। এই প্রান্ত পল 12, প্রান্ত। জি স্যার, আসি। ভালো ছিল। তোমাদের না ছবি দিতে বলছিলাম, একটাও ছবি দাও নাই। এটা একটা পি টাইপ এবং এন টাইপ থাকে, তাই না? এটাকে যখন আমরা ফেব্রিকেট করি স্যান্ডউইচের মতো, মনে আছে তো? তখন পি টাইপ তো জানো, যেখানে পজিটিভ টাইপ ম্যাটেরিয়াল, যেটা 3 যোজিগুলা, হ্যাঁ, হোল বেস স্যার, যেখানে হোল বেস, হ্যাঁ, হোল বেস থাকবে। আরেকটা হচ্ছে যে ইলেকট্রনিক, এগুলো আমি ওইদিকে যাবো না। হ্যাঁ, এটা ইলেকট্রনিক্সের ব্যাপার, এতটুকু জানলে হবে। কিন্তু দুইটাকে যখন আমরা ফেব্রিকেট করি পজিটিভ নেগেটিভ, তখন এই দুইটাকে এক করলে যখন স্যান্ডউইচ করা হয়, তখন এখানে একটা ইমোবাইল চার্জ গুলো ক্রিয়েট হয়। ইমোবাইল মানে ইলেকট্রন পটেনশিয়াল ব্যারিয়ার বলতে গেলে। হ্যাঁ, এটাকে এটা মাইনরিটি চার্জ। হ্যাঁ, একটা আরেকটাকে আদান, হ্যাঁ, একটা আরেকটাকে তা তো দরকার, একটা আরেকটাকে আদান প্রদান করে। আদান প্রদান করার ফলে এগুলো ইমোবাইল হয়ে যায়, বুঝতে পারছো? তখন আর মোবাইল থাকে। আসলে মানুষ প্রথমেই মনে করে আল্লাহ আমার কম্পিউটার পেলে তো অনেক কিছু, কম্পিউটার পাওয়ার পর একদম শান্ত হয়ে যায়, তাই না? হ্যাঁ, এখন তো আসি। কারণ গাড়ির কে টার্গেট করি, কি বলো? কি আইফোন 12
কি বলে এরকম টার্গেট করে একটা এটা হচ্ছে অনেকটা এরকম সে ডিফিসিয়েন্সি থাকে কিন্তু যখন হয় তখন আসলে চার্জগুলো এটা ইমুভেবল এতটুকু বুঝো আমরা যদি ইলেকট্রনিক্স পড়াচ্ছি না একদম বেশি জানা দরকার নেই এই ইমুভেবল চার্জ একটা পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করে বিভব এই বিভবটা দেখা যায় যেহেতু ইমুভেবল হয়ে গেছে অপোজিট চার্জ যার কারণে এই উল্টা দিয়ে যখন চার্জ আসতে যায় তখন এটা সেম চার্জ হওয়ার কারণে রিপেল করা শুরু করে 0.7 ভোল্ট না স্যার হ্যাঁ এটা নির্ভর করে এটা কি জার্মেনিয়ামে নাকি সিলিকনে এখন এটা যদি জার্মেনিয়াম হয় তাহলে 0.3 ভোল্ট আর সিলিকনে 7 এই হচ্ছে কারণ তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে আমি এই কথা জিজ্ঞেস পরীক্ষা করতাম যে তোমরা আসলে ইলেকট্রনিক্স বুঝো কিনা যে এটা ধরো সিলিকনের এখন এখানে আমি যদি 0.5 ভোল্ট দেই এটা কি বলছো না যে এটা ফরওয়ার্ড বাইস হলে হবে এই পজিটিভ দিলাম ফরওয়ার্ড বাইস হবে না স্যার কারণ মিনিমাম হ্যাঁ জার্মেনিয়াম দিলে ঠিক হবে তো স্যার এটা করার দুটো উপায় আছে একটা সেটা খুইলা জার্মেনিয়াম লাগাবো না হলে এখানে আমি 1 ভোল্ট দিব সোর্সের ভোল্টেজ বাড়া দিলে হবে বাড়া দিতে আচ্ছা যাই হোক তাহলে আমরা জানি বুঝা গেল যে তোমরা এগুলো জানো তোমাদের তার খাটায় লাভ নেই আচ্ছা এবার আরেকটু বুঝি যেহেতু আমরা এটা প্রুফ দেখতে চাইছি এবং তোমরা আগ্রহ দেখাচ্ছ সিমুলিকে করার জন্য তাই না বোঝার জন্য তাই না দেখাবো জি স্যার তাহলে এখানে যদি আমরা একটা ভোল্টমিটার ধরি কিংবা এটাকে অসিলোস্কোপ দেখছো জীবনে জি স্যার অসিলোস্কোপ দেখছি অ্যানালগ গুলো দেখছি স্যার আচ্ছা অ্যানালগ দেখলে মানে পোলাপান এত বেশি ডিজিটাল হইছে ডিজিটাল বাংলাদেশে পোলাপান আরে অ্যানালগে তো ভালো গাড়ি চালানো শিখবা অ্যানালগ শিখবা মানে ম্যানুয়াল তবে স্যার মাল্টিসিম ইউজ করে ওটা স্যার আরো ভালো বুঝলাম স্যার মাল্টিসিম না অ্যানালগে আরেকটা সমস্যা আছে তুমি ফুল ওয়েভ রেক্টিফিকেশনে কখনো তুমি অ্যানালগে ইয়া দেখবে না কি দেখবা না আউটপুট স্যার আউটপুট দেখা যাবে হ্যাঁ হাফ ওয়েভ দেখাবে কারণ গ্রাউন্ড আইসোলেশন করতে হয় এজন্য দেখবে খেয়াল করে দেখবে এখানে ট্রান্সফরমার কেন দেয় সরাসরি সোর্স তো দিতে পারছে ট্রান্সফরমার স্যার ভোল্টেজ কমানোর জন্য স্যার না এটা জানো না তবে আমি এই প্রশ্ন ছুড়ে দিলাম তো তুমি গিয়ে ল্যাবে দেখো অ্যানালগ যদি সুযোগ হয় অ্যানালগে তুমি ব্রিজ রেকটিফায়ার দিবা দিয়ে দেখো তো ফুলে আনতে পারো কিনা সরাসরি দিবা আনতে পারলে বললো অ্যানালগ আমি বলছি অ্যানালগ নট ডিজিটাল স্টোরেজ যেগুলো এগুলাতে গ্রাউন্ড করে ইন্টারনালি আইসোলেট করা থাকে আমাদের ইউনিভার্সিটি যেগুলো সেগুলো কি অ্যানালগ নাকি না অ্যানালগ আছে স্টোরেজ ডিজিটালও আছে ডিজিটালটা আসবে কিন্তু অ্যানালগে আসে না অ্যানালগে যদি আসতে হয় তোমাকে এটা দেখবা তোমরা তাহলে খেয়াল করো তোমরা একটা ট্রান্সফরমার দিয়ে এটাকে আলাদা করে নিতে হবে মানে ইনপুটের গ্রাউন্ড এবং সার্কিটের গ্রাউন্ডটা যদি সেম হয়ে যায় তখন সেটা হাফ ওয়েভটা শো করে আচ্ছা যাই হোক ওদিকে যাবো না আমি যেটা বলতে চাচ্ছি যে এই অবস্থায় এটা আমরা বুঝতে পারছি পজিটিভ ভাব আসলে এটা কি হবে ফরওয়ার্ড বায়াস হবে তাই না ফরওয়ার্ড বায়াস মানে কি শর্ট মানে হ্যাঁ শর্ট জাস্ট কিছু ভোল্টেজ কাটা যাবে 0.3 বা 0.7 আরে ভাই এত কিপটামি করো না ধরে নাও আসছে আচ্ছা কিছু তুমি যদি বলছো এটা দিলাম 10 ভোল্ট আর এটা ধরো 9.3 ভোল্ট আসবে ঠিক আছে কি না জি স্যার নিউমেরিক্যালি এতটুকু আচ্ছা তাহলে কোন অংশটা আসবে পজিটিভ বের করা তাহলে এইটা হচ্ছে আমাদের পজিটিভ এইটা পজিটিভ আসবে তাহলে এইটাকে যদি একটা জিনিস দেখি তোমাদের এটা হচ্ছে ভি আউটপুটটা দেখবো এটা হচ্ছে আমাদের ভি ইনপুট কয়টা সাইকেলের জন্য দেখতেছি বলো তো একটা দুইটা সাইকেল তাহলে যেটা দাঁড়াচ্ছে পজিটিভের জন্য শর্ট হয়ে যাবে তাহলে এটা পাস হয়ে যাবে তাই না একটু ছোট হবে ওকে আচ্ছা যখন নেগেটিভ আসলো তখন এটা কি হয়ে যাবে রিভার্স বাইস হয়ে যাবে রিভার্স মানে কি মানে যে বিভবটা এটা আরো ওয়াইডেন হয়ে যাবে এটা মানে একদম একটা টেকনাপ চলে যাবে আর একটা তেতুলিয়া চলে যাবে অনেক দূরে সার্কিট একদম পুরো ওপেন সার্কিট ওপেন একবার অন একটা অফ আরেকবার অফ হওয়া হ্যাঁ অন মানে শর্ট অফ মানে ওপেন হওয়া তাহলে এটা কার মতো কাজ করতেছে বলো তো সুইচের মতো এই যে বলে না অন অফ সুইচের মতো কাজ করতেছে হ্যাঁ এই যে সফট সুইচ বলে না সফট সুইচ এই সফট সুইচ হয়ে যাবে তাই না সাপ্লাই কারণে আমাদের এই যে ইলেকট্রনিক ডিভাইসে কিন্তু এভাবেই মূলত কাজ করে কিছুই না একটা প্রোগ্রাম থাকে ওই প্রোগ্রাম অনুসারে সে পজিটিভ সাপ্লাই কন্টিনিউয়াস চেঞ্জ সুইচ করে তখন আমাদের কাছে মনে আমরা ক্লিক করলেই বোধহয় অন অফ হচ্ছে আরে বাটা ভিতর থেকে কাজ হচ্ছে এইটা তাই না এটা ট্রানজিস্টর দিয়ে করতে পারে ডায়োড দিয়ে করতে পারে বাই দ্য ওয়ে ওদিকে আমরা যাব না তাহলে ওপেন হয়ে যাবে ওপেন হলে যেতে পারবে এই নেগেটিভটা যেতে পারবে না ধরো তুমি একটা গাড়ি নিয়ে আসতেছো পোল যদি ভাঙা থাকে তুমি কি জাম্পিং করবা নাকি যেতে পারবে না তাই না ফিরে চলে আসবা তার মানে এখানে আমরা পাবো না একই ভাবে আবার পজিটিভ আসলে পাওয়া যাবে এই পাইছো কিনা জি স্যার পজিটিভে পাওয়া যাবে স্যার আউটপুটে আমরা এইরকম পেতে থাকবো যাই হোক আমরা এতটুকু ঠিক আছে এই তোমাদের ব্রেক লাগলে বইলো হ্যাঁ না স্যার ঠিক আছে সমস্যা নেই
ব্রেক লাগবে কেন? হ্যাঁ, চিল্লাচ্ছি তো আমি। একটু পরে স্যার না আমাদের জন্য দিন স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা এইটা আমরা এখানে পেলাম। আচ্ছা আমরা যদি ভোল্টমিটারটা এখানে ধরি কি দেখা যাবে বলতে পারবা কেউ? কারো বুদ্ধি আছে কিনা? ভোল্টমিটারটা আমি এখানে বলবো। স্যার শুধু আমাদের ডায়োডের ভোল্টেজটা দেখবো। স্যার ডায়োডের ভোল্টেজটা দেখা যাবে। পটেনশিয়াল ব্যারিয়ার ভোল্টেজ। হ্যাঁ না, পটেনশিয়াল ডায়োডের, এটা ডায়োডের আর কি স্যার। হ্যাঁ, যখন ক্লোজ ছিল, ক্লোজ এখানে যদি ধরো শর্ট মানে কি, শর্টের ভ্যালু কত? 0 না? 0 এখানে কিন্তু বিডিতে কিছু পাবা না, শর্টের আবার ভোল্টেজ কি ওপেন না, তার মানে এখানে নাই। আউটপুটে যখন আছে এখানে নাই শর্টের কারণে, কিন্তু এটা যখন ওপেন হয়ে যায় নেগেটিভে, ওপেন সার্কিট ভোল্টেজ থাকে না, স্যার হ্যাঁ, তখন পুরাটাই এখানে রিবেজ পাওয়া যাবে। পুরাটাই শো করবে। পুরাটা কত? এই 10 এ 10 শো করবে। জি স্যার 10 ভোল্ট। ওই 0.6 যে এটাও না, পুরাটাই শো করবে, তাই না? জি স্যার পুরোটাই। এই তো এই যে, তার মানে এটা হচ্ছে ভিডি, ভিডি মানে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ, এটা হচ্ছে লোডের অ্যাক্রসে ভোল্টেজ। ক্লিয়ার? জি স্যার। আজকে আমরা এটাই দেখবো। চলো দেখি আমাদের কথা অনুসারে কাজ হয় কিনা। তাহলে একটা বিশ্বাস আসবে সিমুলিংকের উপরে, হ্যাঁ, যে না কাজ করে। তাহলে আমাদের কি কি লাগবে একটু বলো তো? আমরা সরাসরি একটা এসি ডায়োড লাগবে, ডায়োড লাগবে, রেজিস্টর লাগবে স্যার, ট্রান্সফরমার লাগবে রাখতে পারে। হ্যাঁ, আমরা বলেছিলাম যে এখানে ইন্ডাক্টর লাগবে। হ্যাঁ, এখানে মূলত আমরা এখানে মূলত ইন্ডাক্টর দিয়ে করব না, এটা তো ইন্ডাক্টর লাগবে না স্যার, রেজিস্টর অ্যাক্রসে বলতে। আচ্ছা আচ্ছা, এই ছেলে ইন্ডাক্টর বলছি, ইন্ডাক্টরও করাই দেব, যা আবদার করে বলছি, বেশি তো কিছু চাই না। ইন্ডাক্টরটা স্যার একটু বুঝিয়ে দিন স্যার। আচ্ছা ওটা 7 সেমিস্টারের জিনিস, এখন বুঝাবে না? আচ্ছা বুঝাই দেব সব। আচ্ছা চাইলে বুঝাই দেব, তবে শিখতে চাইলে তো আমরা সবই দিতে পারি, তাই না? ওকে, আচ্ছা এবার একটু যদি বুঝাই, এইখানে যে লাইব্রেরি গুলো আছে, এখানে একটা সমস্যা হচ্ছে, তোমরা যারা প্রথম ইয়া করবে, আচ্ছা আমি যেটা বলছিলাম, একটু আজানের জন্য একটু চুপ থাকি আমরা, কি বলো? হ্যাঁ জি স্যার। রেকর্ডিং ইন প্রগ্রেস। যে সিমুলিংকে যারা একদম প্রথম কাজ করতে যাবা তাদের জন্য যে আসলে একটু কঠিন হয়ে যাবে। কি কঠিন হবে? দেখা যাবে যে আমরা জানি না আসলে কোথায় আছে। এজন্য তাদের জন্য ওই যে বেস্ট অপশন হচ্ছে যে ওই যে গুগলে যেরকম সার্চ দিয়ে বের করি না, এরকম সার্চের মতো জাস্ট কিওয়ার্ডটা তুমি প্রপারলি লিখতে হবে। হ্যাঁ, তারপরেই তুমি যখন আস্তে আস্তে ইউজ করতে থাকবা, তুমি বুঝে যাবে যে ও আচ্ছা এটা হচ্ছে যে ওই সিমস্কেপের মধ্যে এই পাওয়ার সিস্টেমের মধ্যেই এটা আছে, কিংবা এটা ইলেকট্রনিক্স এর ওই অংশে আছে, যেমন ইলেকট্রনিক্স এর কাজ করতে যাবে, এখানে অ্যাকচুয়ালি এটা আবার বিভিন্ন ভাগে ভাগ করা। হ্যাঁ, এখন আপার ভার্সন এবং লোয়ার ভার্সনের পার্থক্যটা আমি যেটা বুঝলাম যখন 30 ইউজ করি বা 7, সেটা হচ্ছে যে এটা হচ্ছে তোমার আম্মুর পুরানো আলমারি আর নতুন আলমারির মতো। পুরানো আলমারিতে ড্রয়ার ছিল মাত্র কয়েকটা, তাই না? তখন দেখেন সব একসাথে রাখতে হয়। নতুন আলমারি স্টিলের কিনে আছে, এখন অনেকগুলা ড্রয়ার, তাই না? এখন একটার মধ্যে স্নো ক্রিম, একটার মধ্যে টাকা পয়সা, একটার মধ্যে কাপড় চোপড় রাখে। তো এটা হচ্ছে এরকম। আপার ভার্সন গুলাতে ইকুইপমেন্ট বেশি এবং এগুলো বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করে রাখা আছে। এটাই মানে সুবিধাটা। এর জন্য একটু আবার অসুবিধা হচ্ছে যে তোমাকে খুঁজে বের করাটা একটু কঠিন হয়ে যাবে। সমস্যা নেই, আমরা নাম জানি, আমরা ইজিলি বের করতে পারবো। যেমন চলো আমাদের এই উদাহরণের জন্য যেটাকে আমরা ধরে নিচ্ছি, এটার জন্য আমাদের প্রথমে ডায়োড লাগবে, তাই না? তো ডায়োড লাগলে তো সরাসরি সবসময় এখানে ক্লিক করবে, চলে যাবে। এবার তুমি জাস্ট তুমি স্পেলিংটা ঠিক থাকতে হবে, যে না খুঁজে পাবে না, তাই না? DIODE, ঠিক আছে? ডায়োড। জি স্যার। জি স্যার। এন্টার দাও। এই যে ঠিক আছে, একটু ডায়োড। এখন প্রথমে আছে মনে একটা ডায়োড। হ্যাঁ প্রথমে। এখন সমস্যা হচ্ছে যে এই সবগুলা যেগুলো বিশেষ করে সবুজ কালারের, এগুলা কিন্তু দিলে কাজ করবে না। সিমুলিংকের জন্য আলাদা আছে, যেমন যে এখানে। আচ্ছা এটা একটু কারণটা আমি বলে নেই। এই ম্যাটল্যাবে বললাম না, এটা অনেক ধরনের সিমুলেশন করা যায়। তোমরা যে পি স্পাইস করো না, অর্কেড বা পি স্পাইস, আলাদা সফটওয়্যার দিয়ে, মাল্টিসিমো করছে। হ্যাঁ এটাও এখানে করা যায়। এই জন্য তোমাকে দেখতে হবে আসলে যে যেমন স্পাইস ডায়োড দেখো, কারণ এটা যদি ওখানে না, এটা কাজ করবে না, তুমি কানেক্ট করতে পারবে না। এই জন্য আরো আছে, দেখো এই যে এখানে এবার ধরো, এই যে দেখো পাওয়ার ইলেকট্রনিক্স ডায়োড, তার মানে আমরা এই পাওয়ার ইলেকট্রনিক্সের এই ডায়োডটা দিয়ে আমরা কাজ করতে পারবো সিমুলেশন। তাহলে এটাকে ক্লিক করে অ্যাড ব্লক, এখানে নাম উঠবে পাওয়ার প্র্যাকটিস 1। এখন প্রশ্ন হচ্ছে স্যার নাম যদি অন্যটা শো করে, তুমি যদি দুইটা পেজ খুলো, এটাও বলে নেই, অনেক সময় তোমাদের সমস্যা হতে পারে। ধরো তোমার এখানে একটা আছে, আরেকটা খুললাম। এখন তুমি যদি এটা সিলেক্ট করতে যাও, এটা সিলেক্ট করে যদি ডায়োডটা বের করে ক্লিক করো, তাহলে ওখানে চলে যাবে যে আনটাইটেল, কিন্তু তুমি চাচ্ছ ওটাতে দিতে। এই জন্য তোমাকে যেখানে দিবে এটা আগে সিলেক্ট করে দিবে।
কোনটা? এই যে এটা। এখন দাও, এখন দিলে দেখবা যে তোমার এই সিলেকশনটাই দেখাচ্ছে যে ওকে। এটা একভাবে অ্যাড দিলে চলে যাবে, এই যে চলে গেছে। আরেকটা উপায় হচ্ছে এভাবে টেনেও নিয়ে আসতে পারো, যে টেনে দেখো এটা চলে আসে না এখনো, আসছে কি? না স্যার এখন আসে না। এখন আসে, এই যে আসছে, ঠিক আছে। এই ছেলেরা, জি স্যার। আচ্ছা এই যে এটা আবার অনেকে টেনেও নিয়ে আসতে পারো। কপি পেস্টের সময় আমরা অনেক সময় টেনে নিয়ে আসি না? জি স্যার। জি স্যার। এটা কোনটা? আচ্ছা জাস্ট এবার ধরে টেনে নিয়ে আসো, তাই তাতেও চলে আসবে। ওকে, আরে ভাই আসছে। আচ্ছা আসতে থাকো। মনে হচ্ছে একটু স্লো স্লো কাজ করে স্যার। হ্যাঁ স্লো স্লো। এই ঠিক আছে। তো আমাদের এখানে জি স্যার, আমাদের এখানে স্যার আরো বেশি স্লো করবে স্যার। না না না, তোমরা যারা রিসেন্ট গুলা কিনবা তারা একটু র্যাম দেখে কিনতে পারো। আর বাকি যারা 4 GB হলে করা যাবে, আমি তো বললাম এরকম স্লো হবে আর কি, এরকম আমি যেরকম ইচ্ছে বেশি। আচ্ছা যাই হোক, আসো তাহলে আমাদের একটা সোর্স লাগবে না? লাগবে কি না? জি স্যার। আমি তো আগেই বলেছি যে আমরা এখন আপাতত, আচ্ছা ওই যে বলেন এটা যে তুমি যদি সবসময় করতে থাকো, এই যে দেখো তোমার কিন্তু মোস্ট হয়েছে পাওয়ার লাইব্রেরির ভিতরে পাওয়ার ইলেকট্রনিক্স এর মধ্যেই পাওয়া যাবে। পাওয়ার লাইব্রেরিটা কেন নিস স্যার? এখানে স্যার ফার্স্টে ডায়েটটা নিলে হতো না স্যার? এটা আমি বুঝি না। এই প্রথম ডাটা এগুলো হচ্ছে স্পাইস সিমুলেশনের জন্য, আচ্ছা স্পাইস অন্যান্য, আর এটা হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স এর জন্য হচ্ছে এগুলো। আমি যেটা এটা পাওয়ার ইলেকট্রনিক্স এর জন্য করাচ্ছি, ইলেকট্রনিক্স এর না। জি স্যার। হ্যাঁ এই জন্য এটাই নিতে হবে। তুমি নিয়ে দেখতে পারো, তুমি এগুলা কানেক্ট করাইতে পারবা। আচ্ছা তুমি যেহেতু বলছো আমি নিয়ে রাখলাম। কোথায় চলে গেছে এটা? হ্যাঁ আসছে, আমরা এটা দিয়েও দেখতে পাবো, সমস্যা নেই। ওকে, তো এটা গেল। এরপরে আমাদের কি লাগবে? সোর্স, তাই না? আচ্ছা সোর্স যদি তুমি দাও তাহলে কি কি আসতে পারে আমাদের? কি SOURC সোর্স, অনেক রকম সোর্স চলে আসছে। হ্যাঁ আমরা তো এত রকম, আমাদের দরকার কি ভোল্টেজ সোর্স না? তুমি হয়তো কনফিউজ করতে পারো। আবার ওই যে সবুজ কালার গুলো চলে আসছে, এগুলো দিলে হবে না। আবার অন্যান্য যে মেকানিক্যাল সোর্স, অন্যান্য সোর্স, হ্যাঁ এগুলো দিলে হবে না। হ্যাঁ দেখা যাবে ডিএলডি লজিক ডিজাইনের সোর্স এখানে চলে আসছে, এগুলো হবে না। তাহলে আমাদের সবচেয়ে বেটার হয়, আমাদের আসলে দরকার কি সোর্স বলো তো? ভোল্টেজ সোর্স না? জি স্যার। ভোল্টেজ একটু ডাইরেক্টলি ভোল্টেজ SOURC। নিচের ভার্সন গুলো তো হয়তো সরাসরি চলে আসবে, কিন্তু উপর ভার্সনে কিন্তু একটু ঝামেলা আছে, অনেক তো ইকুইপমেন্ট তোমার হয়তো উল্টা পাল্টা। এই যে দেখো, দেখছো এসি ভোল্টেজ সোর্স, ডিসি ভোল্টেজ লাগবে না? এসি। আচ্ছা ঠিক আছে। এসি তাহলে এই যে এটা নিব, ঠিক আছে। এটা আছে পাওয়ার লাইব্রেরি ইলেকট্রিক্যাল সোর্স এসি ভোল্টেজ। তাহলে পাওয়ার লাইব্রেরি থেকে ইলেকট্রিক্যাল সোর্সে ঢুকলে এটা পেয়ে যাবে। আচ্ছা অ্যাড টু ব্লক আনটাইপ, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। বড় করতে পারি। আচ্ছা এখন এটার আমরা ভ্যালু গুলো দিয়ে দিতে পারি, তাই না? জি স্যার। কত ভোল্ট দিতে চাও বলো, কত ভোল্টেজ দিতে চাও? 50 ভোল্ট পিক টু পিক স্যার 12 স্যার। কত? 12 ভোল্ট পিক টু পিক। পিক টু পিক 12 দিতে চাও, ঠিক আছে। এত কম দিতে চাও? আচ্ছা 50 হার্টজ, আচ্ছা 50 হার্টজ করে দিলাম, ঠিক আছে না? ওকে স্যার। বা স্যার 8.5 ভোল্ট পিক টু পিক। আচ্ছা ঠিক আছে, এটা থাক না। এটা কমপ্লেক্স করে ফেলছে স্যার পুরো। বেশি বাড়ি কোথায় বলো তো? স্যার কুমিল্লাতে। নোয়াখালী না হলে কুমিল্লা, ওই তো কুমিল্লা। না দুষ্টামি করলাম। আচ্ছা এটা দিলাম, আর কি লাগবে বলো তো? স্যার রেজিস্টার তো লাগবে অবশ্যই, রেজিস্টার তো। এখানে রেজিস্ট্যান্স আলাদা ভাবে নাই, আমরা RLC ব্রাঞ্চ ইউজ করলেই হবে। এই যে RLC, ওটাকে আমরা আরহিব ইউজ করতে পারি। চলো আমরা দেখি তাহলে ব্যাখ্যা করে বুঝবা। এই যে দেখো সিরিজ RLC লোড। এখন লোড যাব না, লোডে যদি একটা পাওয়ার থাকে, তাই না? এটা পাওয়ারটা এই যে দেখো অ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার দিতে হবে। তাহলে আমাদের এখানে লোড না, আমরা একটা ব্রাঞ্চের ওহম ইস্যু ইউজ করবো। তাহলে এটা কি ডাবল ক্লিক করলাম, এই যে দেখো যে ওহম ইন্ডাক্ট্যান্স ক্যাপাসিট্যান্স, এটাই আমরা ইউজ করবো। আর প্যারালাল গুলো না, শুধু জাস্ট আর সিঙ্গেল ফেজ যেহেতু একটা। মোট কথা স্যার তিনটা একসাথে থাকবে, আর বাইগুলো জিরো করে রাখবো কিনা? হ্যাঁ জিরো করে রাখবা। জিরো করে দিলেই দেখবা যে ওটা গায়েব হয়ে গেছে, ড্রয়িং থেকেও গায়েব হয়ে গেছে। চলো দেখি না, এই যে রেজিস্ট্যান্স কত দিবা বলো? 5 ওহম দিলে হবে স্যার?
স্যার 2 আচ্ছা দাঁড়াও আমি ঠিক করি। তাহলে শুধু আর আছে। আর সাপ্লাই ভোল্টেজ কত দিয়েছি? 12। 12 তাহলে 2 দেই। ঠিক আছে। জি স্যার 2 ভোল্টেজ কারেন্ট মাপবে এটা দিয়ে দিতে হবে, সমস্যা নেই, না দিলে সমস্যা নেই। তো দেখো তো আর হয়ে গেছে না? জি স্যার শুধু আর হয়ে গেছে। এখন এটাকে কন্ট্রোল আর প্রেস করলে রোটেট হবে, জি এটা স্যার। করতে পারো, কিংবা সিলেক্ট করে এই যে ডায়াগ্রামে যেতে পারো, ওখানে দেখো এই যে রোটেট ফ্লিপ দেখছো, ক্লকওয়াইজ রোটেট এন্ড ফ্লিপ। জি স্যার কন্ট্রোলার স্যার মাল্টিসিমও করছিলাম কন্ট্রোলার দিয়ে। কন্ট্রোলার তো অনেক কাজ, তাই না? তোমাদের সিএনবি মেথড যেটা খালি কপি পেস্ট মারো, যে কন্ট্রোল সি কন্ট্রোল কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ওই রিসার্চের মেথড কি কয়? সিএনবি মানে কি কয়? কন্ট্রোল কপি কন্ট্রোল পেস্ট, কিছু করে না, সিএনবি করছে, ওর মেথড লিখেছে সিএনবি। আচ্ছা আরেকটু জিনিস বলে দেই স্যার এখানে আমাদের বোল্ড মিটার লাগবে। আর দিচ্ছি তো, দাঁড়াও আরেকটু বলে নেই, এই যে এগুলো একটু ছোট, তো এগুলো চাইলে কন্ট্রোল, আচ্ছা ভোল্টমিটার গুলো নিয়ে আসো। এখানে একটা মজার ব্যাপার, আচ্ছা আমরা কি আগে কানেক্ট করে ফেলি নাকি? জি স্যার কানেক্ট করে ফেলবো। এই যে ধরলেই দেখবে যে তোমাকে প্লাস দেখাবে, তোমরা আলাদা তার খুঁজে আনতে হবে না, নিজেই দেখাবে। এখানে স্যার ডায়োডের আউটপুট দুইটা নাকি স্যার? না, দুইটা চিহ্ন এটা হচ্ছে যে পোর্ট বলা কি, পোর্টটা তুমি অন্য কাজে লাগাইতেও পারো, আর যদি মেজারমেন্ট পোর্ট শো করতে না চাও, শুধু ডাইরেক্ট কাজ, অন্য কাজেও তো আমরা করতে পারি ডাইরেক্ট, তাহলে অ্যাপ্লাই দিয়ে দাও। এটা থাকলে কিন্তু আবার ইয়া করে, একটা এরর দেখায়, কিন্তু এররে আউটপুটের সমস্যা হয় না, কিন্তু একটা এররে বলে আর কি, যেটা তুমি তো ইউজ করতেছো এটা বলে। আচ্ছা এটাকে আমি একটা কথা বলেছিলাম যে আমরা ওইটাতে নিয়ে দেখি লাগে কিনা, চলো তো কানেক্ট হয় না, দেখছো স্যার রেড মার্ক? জি স্যার। হ্যাঁ রেড, এই জন্য আসলে ওই এক তো কেন হয় না? এটা পিস পাইসের জন্য দেখা আর কি, এই সিমুলেশনের জন্য, ইলেকট্রনিক্স এর জন্য আলাদা এটা, এই ব্লক ইউজ করতে হবে। তোমার ম্যাটল্যাব তো আসলে সিমুলিক অনেক বড় এরিয়া, অনেক ধরনের কাজ করা যায়, ওই যে পিস পাইসের কাজ তো করা যায়, এটা করে। আচ্ছা আমাদের সার্কিট মোটামুটি হয়ে গেছে, তাই না? স্যার পিএসপাইস দিয়ে তো স্যার আমরা ইলেকট্রনিক্স এর কাজগুলো করছিলাম না, তাহলে স্যার দুইটা দিন কেন স্যার? বুঝি নাই। স্যার পিএসপাইস দিয়ে তো স্যার আমরা ইলেকট্রনিক্স 1 এর সিমুলেশন গুলো করছিলাম, তাহলে স্যার আমরা তো এখানে ইলেকট্রনিক্স এর সিমুলেশন করতেছি না, তাহলে দুইটা ভিন্ন কেন? ইলেকট্রনিক্স এর জন্য আলাদা, পিএসপাইস এর সিমুলেশন আলাদা। না দেখো, এগুলো আছে ল্যাঙ্গুয়েজের পার্থক্যের কারণে, তাই না? যেমন প্রোটিয়াস একই জিনিস করতে পারবে, আবার মাল্টিসিমও করতে হবে। হ্যাঁ, আর পিসিম আছে, সবগুলোর মানে ল্যাঙ্গুয়েজটা একটু ভিন্ন আর কি, তাই না? স্যার এটা স্যার পাওয়ার ইলেকট্রনিক্স না, আমরা তো ওটা যেটা করে না না, এটা কথা ঠিক আছে, আউটপুট কিন্তু একই রকমের আসবে, ওর কথা সবই ঠিক আছে। আর এই ম্যাটল্যাবেও কিন্তু সবকিছুই আছে, সেটা আবার ভাষাটা একটু অন্যরকম, এর জন্য তার ব্লকগুলো অন্যরকম হয়। আবার এখানে তুমি পিস পাইজের কাজও করতে পারবে, তাহলে ওই ফরম্যাটে যেতে হবে আর কি, বুঝতে পারছো? এখানে এক একজন এক এক ভাবে সিমুলেশন করতে পছন্দ করে, এবং প্রত্যেকটা সিমুলেশনের জন্য তার নিজস্ব নিজস্ব সুবিধা এবং অসুবিধা আছে। যেমন প্রোটিয়াসে অনেক কিছু আছে পাবা না, কিন্তু এই সিমুলিকে যদি করো, সিমুলিকে এমন কিছু জিনিস নাই যে দুনিয়াতে নাই, সবে আছে এখানে। এবং আরেকটা সুবিধা আছে, তুমি ইচ্ছা মতো ব্লকগুলো অ্যাডও করতে পারবে, কাস্টমাইজও করতে পারবে, বুঝতে পেরেছো? এর জন্য দেখা যায় যে সবচেয়ে বেশি ওয়াইডলি এখন সিমুলিংটা ইউজ হয়, এবং সিমুলিংটা সবচেয়ে বেশি আরো ইউজ হয় পাওয়ার রিলেটেড ইয়ার ক্ষেত্রে আর কি, অ্যানালাইসিসের ক্ষেত্রে সব ধরনের যে ব্লকগুলো পাওয়া যায় আর কি, বুঝতে পেরেছো? আউটপুটও পাওয়া যায়, ওকে? কিন্তু আউটপুট কিন্তু সবগুলো একই রকমের, বেসিক বা আউটপুট যাই বলো, তুমি সি করো, সি প্লাস করো, ভিজুয়াল বেসিক, মানে যত ধরনের, একটা ভাষা জানলে আরেকটা ভাষা দেখবে খুব বেশি কঠিন না, কিছু কিছু জিনিসে সুবিধা। আর ম্যাটল্যাবের ল্যাঙ্গুয়েজের সুবিধা কি, ম্যাটল্যাবে যেমন তুমি সিতে যদি এক লাইন পরের লাইন ভুল লেখো, তোমার জীবন আউটপুট আসবে না, এরর দেখাবে। কিন্তু ম্যাটল্যাবের সুবিধা হচ্ছে তুমি এক লাইন যেটা করছো এটা ওকে হিসেবে থেকে যাবে, আর যত ভুল লিখবা, হ্যাঁ, এর কারণে আগের গুলা ভুল হবে না, ওগুলা স্টোর করে রাখছে, তুমি যতক্ষণ পর্যন্ত কারেক্ট না করবে তখন সে এরর বলবে পরের লাইনগুলা, কিন্তু যখন কারেক্ট হবে তখন আগেরটার সাথে লিংক হয়ে যাবে। কথা বুঝতে পেরেছো ছেলেরা? জি স্যার। হ্যাঁ, এই জন্য এটা একটু ভালো, এই যে ম্যাটল্যাবটা সবচেয়ে বেশি ইউজ হয় আর কি, যারা ইউজ করতে চান এটা ইউজ করতে। ওকে, এখন এটাকে মাপার জন্য আমার যে জিনিসটা লাগবে সেটা একটা ভোল্টমিটার লাগবে। এখন এখানে অসিলোস্কোপ নাকি স্যার বলবেন? হ্যাঁ, যায় তুমি দুইভাবে দেখাতে পারো। আচ্ছা এখানে ওয়েব দেখবেন, তাহলে অসিলোস্কোপ, ওয়েব হলে তো অসিলোস্কোপ, হ্যাঁ স্কোপ দিলেই দেখো স্কোপ চলে আসছে। স্কোপও কিন্তু নানা রকম আছে, হ্যাঁ, এইচডিএল কোডারের জন্য আছে, ডিএসপির জন্য আছে, সিমুলিংকের জন্য আমরা এটা আসছে। আচ্ছা দেখতে পেয়েছো ছেলেরা? এই জি স্যার।
অথবা সিমুলিক দেখো, এই যে সিমুলিকে এটা একটা যে কোনো ইউজ করে দেবো। যেটাকে বড় করে রাখলাম, এটা আমরা ছোট বড় করা যায়, এটা গেল। আর ডিসপ্লে সেই সাথে একটা সমস্যা আছে এখানে, কিন্তু সরাসরি এটাকে কি করে না, শো করে না। এর জন্য আমাদের একটা মেজারমেন্ট আলাদা একটা ব্লক লাগে। মেজারমেন্ট আমরা যেমন একটা মাল্টিমিটার সরাসরি দিলে এটা এখানে হয় না, মেজারমেন্টের জন্য একটা মিডিয়া লাগে মাঝখানে, হ্যাঁ, যেটা দিয়ে সে বুঝতে পারে যে এই ভ্যালুটা আছে। কথা বুঝতে পেরেছো? এই যে তখন মেজারমেন্ট দেখো, মেজারমেন্ট যেমন তোমার ঘরের টেম্পারেচারের জন্য তোমার একটা থার্মোমিটার লাগবে, যেটা ভ্যালুটা হচ্ছে অন্যটা, কিন্তু মেজারের জন্য সেন্সর আলাদা রাখেন। এটা হচ্ছে একটা মাঝখানে একটা মিডিয়া, যেটা দিয়ে সে এটাকে রিকগনাইজ করতে পারবে, পরে এটার আউটপুট থেকে আমরা এটাকে ডিসপ্লে করতে পারবো। আচ্ছা, কারেন্ট মেজারমেন্টও এখানে পাবো অনেক রকম, যেমন আরএমএস টারএমএস চাইলে। আচ্ছা, তোমাদের জন্য আরএমএসটাও নিয়ে নিচ্ছি, যদি আরএমএস ভ্যালু দেখতে চাও ডাইরেক্ট, কি কারেন্ট মেজারমেন্ট করতে পারো। এটা হচ্ছে তোমাদেরকে একটু ফ্লেভার দেওয়া, বুঝছো, যে কিভাবে কাজ করে, এটা একটু ফ্লেভার দেওয়া। আচ্ছা, আমি আগেই বলেছি যে ভোল্টেজটা কিন্তু সরাসরি মেজার করতে পারে না, হ্যাঁ, এর জন্য একটা কি লাগবে, এটাকে রিনেম করে দেওয়া, হ্যাঁ, বড় করবে, কন্ট্রোল অল দাও দিয়ে সব সিলেক্ট করে দাও। সিলেক্ট করে ডায়াগ্রামে যাও, গিয়ে ফরম্যাটে যাও, অন স্টাইল, এখানে তুমি বোল্ড করে দাও, এবার এটাকে 14 করে দাও। আর ক্লিয়ার না? জি স্যার। জি স্যার। তাহলে এখানে আমরা ভি কে ভি সোর্স লিখে দিই, শুরু করে দিই সোর্স ভিএস। তাহলে এটা দিয়ে আমরা ইনপুটের ভিএস কে মাপ, এটাতে ভি ইনপুট দিয়ে দিই, ভি ইন শুরু করে দিলাম। ওকে, আচ্ছা, এই দুই মাত্রা। তাহলে এখন সে ভোল্টেজটাকে মেজার করতে পারবে, তাই না? এখন এইটার আউটপুটটাই মূলত আমরা কোথায় দিব? ওকে, এটা রেডি করে রাখলাম আর কি। একইভাবে তুমি ইয়া চাও না, ভিএল চাও কি না? জি স্যার। তাহলে এটাকে তুমি আইদার এখান থেকেও এনে দিতে পারো টেনে, কিংবা কপি পেস্ট করতেও পারো। আমার কথা বুঝতে পেরেছো? যেমন আমি কপি করে দিয়েছি, যে কপি, এবার পেস্ট করে দাও, পেস্ট। আমরা কিন্তু অন্য একটা সার্কিটও চাইলে করতে পারতাম। এখানে অসিলোস্কোপে চ্যানেল 1 চ্যানেল 2 তো এরকম কিছু নাই না। আচ্ছা, আসতেছি তো, আসতেছি। আরে ধরো না, ওয়েট করো না, আসবে তোমার প্রশ্ন অ্যান্সার পাবো। হ্যাঁ, এরকম এখন কি করব, একটা এখন তো একটা দুটো মেজার করতে পারবো না, এটাও আমরা চ্যানেল বাড়াইতে পারি, এটা আমি দেখাবো। তাহলে এটা দিয়ে হচ্ছে আমরা ইনপুটের ভোল্টেজ মেজার করব, এটা দিয়ে কি করব, আউট মানে লোডের ভি আউট থেকে, বা লোড লিখতে চাও। আচ্ছা, লোড লিখতে ভি আচ্ছা, এখন তুমি আরেকটা আমরা মাপবো বলছিলাম, মনে আছে কোনটা? স্যার ডায়োডের ভোল্টেজ মনে আছে। ডায়োডটা কপি পেস্ট করে এখানে নিয়ে আসি, এটা ভিতরেও দিতে পারি, বাইরেই দিয়ে দিই। তাহলে ভি ডায়োড, ভিডি লিখবো, ভি নাকি ডায়োড লিখবো? ভিডি থাকলেও হবে স্যার। তো আর ডিসি ডায়োড, যাতে ব্যবহার করতে না পারো। আচ্ছা, এটাকে তাহলে একটু ঘুরাই দিই, হ্যাঁ, পাগলা নিতে একটু সহজ হবে। তাহলে এটা আমরা তাহলে প্যারালাল, যেহেতু প্যারালাল দুদিকে লাগাই। ওকে, তাহলে আমরা এটা ভোল্টেজ সব মাপবো। এন্ড তুমি কি কারেন্ট দেখতে চাও? কারেন্ট দেখতে চাইলে আমি দেখাইতে পারি, কোনো সমস্যা নেই। কারেন্ট, লোড কারেন্টটা দেখে কি বলো? স্যার। আমাদের সময় ফুল আসতেছে, টার্গেট টাইম। এই বাকিগুলা যেগুলো কথা বলো না, চুপচাপ আছে, বুঝতেছো? জি স্যার। এটা তো সিরিজে করতে হবে। জি স্যার। জি স্যার, আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, বুঝছো। ঠিক, ও একটা সুন্দর কথা বলছে, আমরা ভোল্টেজ প্যারালাল মাপি, কিন্তু এটা আমরা কারেন্টটা সিরিজে করতে হবে। তো সিরিজে করা একটা হচ্ছে যে ব্রেক করে দিতে হবে সার্কিটটা, জানো তো এটা?
নাহলে জি স্যার তাহলে জি স্যার তাহলে দেখো বের করে এটা সব সময় কানেকশন সামনে এদিক থেকে দিলে আসবে না, বুঝছো? কোড থেকে টান মারবা, নাহলে কিন্তু ঝামেলায় পড়বা। এই তাহলে এখন ঠিক আছে? জি স্যার জি স্যার স্যার লোড দিয়েছেন। এটাকে টেনে দে। এবং মজার ব্যাপার কি গ্রাউন্ড দেন নাই স্যার, গ্রাউন্ড না দিলে তো হবে না স্যার, সিমুলেশন হয় না শুনছি। গ্রাউন্ড না, এখানে গ্রাউন্ডের সমস্যা স্যার দিতে হবে না স্যার। হ্যাঁ, এখানেও গ্রাউন্ড দেওয়া লাগে না। আচ্ছা লাগলেও দিব, দেখবা যে দিলেও মানে এই সিমুলিকে এই সমস্যাটা হয় না। ওকে, যদি ডাবল সার্কিট না থাকে, আলাদা সার্কিট। ওকে, বুঝতে পেরেছো? জি স্যার। সে কথাটা সত্যি বলেছে, কিন্তু সিমুলিকে গ্রাউন্ড না দিলে একই রেজাল্ট, সমস্যা হয় না। আচ্ছা দেখো, তাহলে আমরা কারণটা কিন্তু এখন পাবো, তাই না? ইনপুট লিখে দিলাম। এরপরে এটা আচ্ছা তাহলে কারেন্টটাও দেখে ফেলি। হ্যাঁ, দিলাম কারেন্ট, তাহলে এটা কারেন্ট করলে লেখাটা চলে আসে, বুঝছো? আই আউটপুট। আচ্ছা আউটপুট যেহেতু তাহলে এটা আরেকটা কি দিয়েছি তো, এই যে এটার অ্যাক্রস থেকে এই যে ডায়োডের অ্যাক্রসে। यस सर। জি স্যার। 3D তোমরা বলছো তাত্তু সহ দেখবা, তারগুলো কমেন্ট করা যায়, এটা এখন দেখতে চাও না, এই জন্য দিলাম ডি এটা নেক্সট স্লাইড দেখেন। ওকে, আচ্ছা ওগুলাকে একটু বড় করে দিই। ডায়াগ্রাম ওকে ওকে স্যার। আচ্ছা এই দাঁড়াও, এখন তোমরা যদি তুমি জানো যে এই মিউট হও প্লিজ, যে মিউট হয়ে যাও। এখানে যে ইনপুট দেখো, এটা কিন্তু এটা কি ভ্যালু বলো তো? পিক টু পিক ভ্যালু, তাই না? পিক টু পিক 12 ভোল্ট স্যার। হ্যাঁ, আমরা এটা আরএমএস ভ্যালুটা নিব, কারণ এখানে যে রেক্টিফিকেশন দেখাবে, তোমার মনে আছে হাফ ওয়েভের রেক্টিফিকেশনের ভিডিসি মান কত? ডিএম বাই পাই না? এই ডিএম বাই পাইয়ের সাথে মিলানোর জন্য মূলত এই ডিসপ্লেটা দেখবে, দেখে তোমরা নিজের হিসাব করবে এটা। ওকে স্যার স্যার আরেকটু বলেন তো এখান থেকে মান কত? ভিএম বাই পাই আর কি স্যার? পাই তো ভিএম বাই, আর ফুল হইছে 2 বাই পাই। হ্যাঁ, তো 2 ভিএম হইছে 12, দেখো না? 12 বাই 3.14 দিয়ে ভাগ তো না, তত ভোল্ট হওয়ার কথা। এবং এটাকে জাস্টিফাই করার জন্য ডিসপ্লে দিয়ে দেখবা, তাই না? ইনপুটটাও দেখবা, আউটপুটও দেখবা না? কিন্তু ইনপুটতে আমরা তো জানি এটা মেজার করে আরএমএস ভ্যালু, তাই না? এজন্য আরএমএস টাকে নিয়ে নাও, নাহলে কিন্তু হিসাবে ভুল আসবে। এটা কত হার্টজ? 50 হার্টজ করে নাও। ওকে, 50 হার্টজ করলাম, ইনিশিয়াল ভ্যালু 0 দিয়ে নাও, তাহলে সে মূলত তার সাথে দেখালো ওই যে ডিসির সাথে মিলাইতে পারবা। আমি এটা বলতে চাচ্ছি, কথা বুঝাতে পেরেছি? না বুঝলে কিচ্ছু করা, এটা না দিলে হইতো। আমি তো তোমাকে আজকে এটা দেখানো উচিত না, কিন্তু তোমরা যারা একটু অ্যাডভান্স বুঝতে চাও তাদের জন্য এটা প্রুফ করতে চাইলে সূত্র বলে দাও। ওকে, তাহলে বিডিসি কত ইনপুট তো আমরা জানি। আচ্ছা এখানে একটা দিয়ে দে, এক জোড়া কপি করো, কি পেস্ট। এখন একটু জটিল মনে হচ্ছে না এগুলো নিয়ে আসাতে? জি স্যার, একটু আরএমএস ভ্যালু বিট করে লাগছে স্যার। আরএমএস ভ্যালুটার জন্য টোটালি এটা করছেন। এখন কি বিটগুলো লাগতেছে? না স্যার। হ্যাঁ স্যার। স্যার আচ্ছা ঠিক আছে। নাকি কান ধরে নিচে নামাই এগুলাকে দাও? এত স্যার নিচে নামায় ফেলেন স্যার। আমাদের সুন্দর হবে স্যার, এটাও স্যার দিলাম। যেমনে যে তেমনি দিতেছি, কাস্টমাইজ করে। এরপরও যদি না পারো স্যার আপনাকে থ্যাংক ইউ স্যার। কান মলে দিবেন। আচ্ছা দেখো, আমাদের মোটামুটি সব এখানে আছে, তাই না? জি স্যার। আচ্ছা সব সিমুলেশনের কিন্তু নিজস্ব একটা ইয়া আছে, কি যেন বলে, সক্রিয়তা আছে, কম্পিলার গুলিকে ডিটেক্ট, এটার মধ্যেও কিন্তু আছে। এখানে তুমি এটা এখন আচ্ছা কত সেকেন্ড, আমরা কয়টা সাইকেলের জন্য দিব বলো তো? এটা 5টা সাইকেলের জন্য দেই স্যার। 4 চারটা স্যার, 4টা। আচ্ছা
4 সাইকেল চারটা যদি হয় লেখো 50 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 50 লেখো তো কত সেকেন্ড পাবে 4 ডিভাইডেড বাই 50 স্যার স্যার 0.08 0.08 0.08 ঠিক আছে এই যে সেকেন্ড দিয়ে দিলাম তাহলে শুধু আমাদের তো একদম অনেক সাইকেল দেখা দরকার নেই চারটাই দেখো এটা দিলাম আর সিমুলেশনের জন্য এটাকে বোঝার জন্য একটা পাওয়ার গুই লাগে এটা আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ পাওয়ার গুই নিয়ে আলোচনা করব যেটা কি কাজ এই পাওয়ার গুইয়ের মধ্যে তোমার কম্পাইলার গুলো ডিফাইন করা আছে এটার জন্য শুধু এটা না পাওয়ার ফ্লো মেশিনের জন্য সবকিছু তো এটা ছাড়া কিন্তু হবে না আচ্ছা হবে না যে তার আগে একটু প্রুফ দেখাই নেই তুমি রান করো আমি রানে দিয়ে দিছি দেখো তো করতে পারি কিনা আমরা দেখো দেখছো এরর দেখাইছে সে চিনছে না আর কি এই যে সে লিখেছে ডায়াগ্রাম মাস্ট বি কন্টেইন পাওয়ার ব্লক এই যে পাওয়ার গুই ব্লক থাকতে হবে the block should be named power GUI and should be located at the highest level of the program where Simscape power system specialized technology blocks are found তার মানে এই যে Simscape কে ডিফাইন করার জন্য পাওয়ার ব্লকটা অবশ্যই লাগবে না হলে সে চিনতে পারতেছে না আর কি ঠিক আছে মনে থাকবে এই সলিউশনের জন্য আমাদের কি লাগবে এই যে দেখছো পাওয়ার ব্লক হ্যাঁ এটা কি দেখাচ্ছে আজ এই যে চিনতে পারছেন এই যে এটা কি চিনেই না ডট ডট ডায়ট 9 গায়েব হয়ে গেছে না তাহলে কি সর্বনাশ কথা GUI এই বাংলার জন্য আমাদের এত সমস্যা পুরো চলে গেছে না স্যার এটার কাজটা কি স্যার সেটা হচ্ছে যে তোমার ইকুইপমেন্ট এবং তার ফাংশন গুলাকে চিনিয়ে দেওয়া যে এটা প্রতিটা তো একটা প্রোগ্রাম ডিফাইন করা আছে হ্যাঁ ওই এটাকে নিয়ে রাখলেই হবে শুধু হ্যাঁ এটা নিয়ে রাখলেই হবে পর্যবেক্ষক এখন কিন্তু কাজ করেছে দেখছো এই ডায়াগ্রামগুলা এখন সে আবার চলে আসছে খেয়াল করছো জি স্যার ডিসপ্লে তো আসছে এখানে 8.485 এই তুমি এখন ভাগ করো না পিক টু পিক থেকে আরএমএস কিভাবে যায় পিক থেকে আরএমএস যে √2 দিয়ে আর পিক টু পিক এসে 2√2 দিয়ে 12 2√2 দিয়ে ভাগ দাও এখনই ভাগ দাও এগুলো দেখার জন্য এগুলো দিছে নাহলে আজারা কেন দেখো জি স্যার ঠিক আছে দেখো তো আসছে কিনা জি স্যার আসছে স্যার ঠিক আছে 8.4 আসছে আচ্ছা এখন কি এগুলো বিভিন্ন কালার করে দিব না বুঝা যাচ্ছে স্যার না স্যার ঠিক আছে তারপর আমি দেখাচ্ছি এক একটার এক এক কালার আর কি স্যার অনেক সময় এরকম লাগে স্যার হ্যাঁ লাগে এইজন্য একটু দেখা দিচ্ছি লেআউটটা এই যে বললাম না পাশাপাশি চাইলেও দেখতে পারবা পাশাপাশি এই যে এইভাবে দেখা যাবে আবার বলছি যে পাশাপাশি উপরের নিচেটাই সুন্দর ছিল হ্যাঁ আমরা উপর নিচে স্কেলিং গুলো বলছি হ্যাঁ এই যে আচ্ছা তুমি যদি এটা কিন্তু পুরো স্কোপের মতো লাগে কেউ যদি বলে যে না আমার স্কোপ ভালো লাগে না আমি এটা প্রিন্ট করব হ্যাঁ কারণ ল্যাব রিপোর্ট তৈরি করা লাগবে তাহলে স্টাইলে চলে যাবে তাই না এটা সিস্টেম যেমন ফিগার কালার কি করতে চাও তুমি এখানে চাইলে হ্যাঁ লাল করে দিতে অ্যাপ্লাই করো দেখছো যে পিছনে এটা যে থাকে তুমি বলে যে না ভালো লাগে না সাদা রাখি স্যার সাদা রাখবা আচ্ছা সাদা দিতে চাইছি আচ্ছা এটা সাদা দিলাম আচ্ছা এবার বলো যে না এই অ্যাক্সিসের জায়গায় এটাকে আমি আমার পি কালার ভালো লাগে তাই না অ্যাক্সেস কালার কি পুরোটা ব্ল্যাকই ঠিক আছে হ্যাঁ ওই ব্ল্যাক দিলে স্কোপ মনে হয় তাই না রাইট স্যার জি স্যার আমি এটা বলছিলাম যে আমরা এটা চাইলে চেঞ্জ করতে পারি আচ্ছা এই যে দেখো এটা ওই যে বললাম না লিজেন্ড এই যে ভিএস এটা ভিএস এর কার্ড বি লোডে আর এগুলো হচ্ছে হ্যাঁ আমি একটু ব্যাখ্যা করবো এটা হচ্ছে ডায়োড তাই না আচ্ছা আরেকটা তুমি এগুলো কালারও চেঞ্জ করতে পারবা ধরো তুমি চিন্তা করলে প্রথমটা আমি প্রথমটাকে একটু মোটা করে দেখাই এটা হলুদ থাকুক সমস্যা নেই একটু মোটা দেখাবো তাহলে দাও 3 দাও দেখছো এটা অনেক সুন্দর লাগছে আচ্ছা এবার বলো দ্বিতীয়টাকে আমি আরেকটা কালার দেই এবং এটা ডট ডট দিব তাহলে ডট ডট সিলেক্ট করো ডট ডট এবং মোটা দুই দিতে চাও আচ্ছা দিলা কালার কোনটা দিতে চাও নীল দিতে চাও না নাকি স্যার নীল দিলে ফুটবে না স্যার সাদা দিয়েছে সাদা লাল দিলে ফুটে বুঝছেন স্যার এটা ডট ডট হয়ে গেছে আচ্ছা তাহলে আচ্ছা একজনের লাল বস্তু ওর মনের আশা পূর্ণ করে দেই তাহলে ওটা হ্যাঁ ট্যান দেন স্যার হ্যাঁ
10 দেন। ওই 10 দিলে কি হবে? ও মাই গড, স্যার 10 এর কি হবে দেখি। জনগণের মন স্যার সবার মনে আসে বন্ধু। স্যার পয়েন্ট বহুত দেন। দেখছো নি, এটা খুশি হয়ে গেছে। ভাই 10 দিলে অনেক খ্যাত লাগে ভাই। স্যার দি জোশ লাগতেছে না? কুমিল্লা স্যার না কেমন জানি লাগছে এটা গুহা। আচ্ছা একজনে লাল দিতে বলছে তাই না? স্যার লাগছে এটা পাহাড়। আচ্ছা ছোট করে দে, হ্যাঁ কেমন ছোটবেলায় লাগছে? এরকম পাহাড় রাখতাম। আচ্ছা এটা একটু ছোট করে দে, আসলে বেশি মোটা। টুটাই পারফেক্ট স্যার, টু। আচ্ছা ঠিক, হ্যাঁ খুবই পারফেক্ট। তোমরা যখন সাবমিট করবা, আচ্ছা এটা হইলো, এরপরে আরেক কিছু কাজ আছে। তোমরা এটাকে স্ক্রিনশট দিলে ঝাপসা হয়ে যাবে। দেখো আমার যে ইয়াটা আমি 13 ভার্সন যখন করছি তখন সেভ করার অপশন ছিল না ওটাতে, পরে আমি এই জন্য চুজ করতে বাধ্য। এখানে কিন্তু তুমি 5 কে সেভ করতে পারবে, ঠিক আছে? এই যে প্রিন্ট ফিগার, হ্যাঁ এখানে গেলেই বা দেখো তখন আসবে ওটা, তখন সেভ করে নিবা। দেখছো কি করেছি? স্যার বুঝিনি, প্রিন্ট টু ফিগার করলে কি হবে? এই যে আলাদা পেজ আছে, এখন এটাকে জেপিজি দিয়ে সেভ করে নাও। আচ্ছা স্যার, স্ক্রিনশট না মেরে পিন ফিগার দিয়ে জেপিজি সেভ করে দিন। তাহলে তোমার এই কোয়ালিটিটা থাকবে আর কি। কথা জি বুঝতে পারছো? স্যার এটা ওই পিডিএফ করার সময় স্যার ঝাপসা হয়ে যেত, আমি আগে করতাম যেগুলো। না স্যার এই যে তাহলে এটা জাস্ট ইয়া করে রাখলাম, সেভ করে পরে তুমি যখন ইয়া করবে রিপোর্ট করবে এটা করে দেবে। আচ্ছা এবার একটু ব্যাখ্যায় আসি আমরা, চলো যে আমরা আসলে হাইওয়ে যা জানতে চেয়েছি তা ঠিক আছে কিনা। আমাদেরও যে কত 5টা ফিশ কিন্তু হয়ে যাচ্ছে। এখানে যে জিনিস বিষয় দেখো, এই যে ভি ইনপুট সাইন আপ থাকবে, এই যে 12 দেখছো, 10 এর চেয়ে একটু বেশি 12 একটু বি। আর আমরা জানি যেহেতু পজিটিভ, দেখছো পজিটিভের জন্য কি হবে, পজিটিভ জন্য এরপরে শর্ট হয়ে যাবে, দেখছো এই যে 0 আবার, ঠিক আছে? তো কারেন্ট যেহেতু এটা রেজিস্টিভ লোড, কারেন্ট তাদের মধ্যে কোনো অ্যাঙ্গেল না, শুধু ইয়ার পার্থক্য হবে। কি জন্য বলে কমে যাবে, অ্যামপ্লিটিউড কমে যাবে, যেহেতু রেজিস্ট্যান্স কারেন্ট কমে যাচ্ছে। তো রেজিস্ট্যান্স কত ছিল 2, 12 কে 2 দিলে 6 হবে। হ্যাঁ 6 এর কাছাকাছি, শুধু একটু কম হবে। এই জন্য যে ডায়োড ড্রপ হয়ে গেছে না কিছু, হ্যাঁ ডায়োডে 0.7 ভোল্ট ড্রপ হয়েছে। তার এখান তো 0 হলে বিকট আইআর 0 আছে, মানে এক্সিট হবে। আচ্ছা আর ডায়োডের ক্ষেত্রে কি বলছি, যখন এটা শর্ট, মনে নাই? হ্যাঁ বলছেন স্যার, যখন ওই কারেন্ট ফ্লো তখন এই শর্ট সার্কিট, যখন কারেন্ট ফ্লো হবে না তখন ওই নেগেটিভ সার্কিটটা। এতটুকু ঠিক আছে এই ছেলেরা, আর কিছু ব্যাখ্যা লাগবে? এই যত ভ্যালু আছে এগুলো বসে বসে মিলাবা, যে vm/ds। আচ্ছা আরেকটা জিনিস দেখা দিই, মনে হয় এটা মিসিং হওয়ার কি দরকার। তোমরা চাইলে এখানে কিন্তু স্কেলিং করতে পারো। হ্যাঁ ধরো আমি চাচ্ছি যে ভ্যালুটা কত সেটা জানতে চাচ্ছি, স্কেলিং করতে চাচ্ছি। ওয়েট, হ্যাঁ এই যে ভি এখন কোথায় করতে চাচ্ছি, এই পয়েন্টে। এখন যদি তুমি পয়েন্ট যদি করতে চাও, স্কেলিং এ স্যার প্রথমেরটা আসছে স্যার, সেকেন্ড একটু বুঝিয়ে দিন। হ্যাঁ আচ্ছা দিচ্ছি। জাস্ট সিলেক্ট করে দেখবা। হ্যাঁ এই যে দেখছো আমি সিলেক্ট করছি, খেয়াল করছো? জি নাই। এই যে এখানে স্কেলিং, হ্যাঁ আচ্ছা হ্যাঁ স্যার, তুমি এটা এখানে যে ভিএস, তো এই ভিএস এরটা দেখতে পাবা কিন্তু। এই কত ছিল, 12 ছিল না ম্যাক্সিমাম মিনিমাম? জি স্যার। জি স্যার। তারপরে এখানে অন্যান্য গুলোও দেখতে পাবা, লোডিংটা দেখতে পাবা একইভাবে। হ্যাঁ চেঞ্জ করে করে তুমি এই ভ্যালুর সাথে পরে তোমার ক্যালকুলেটর vm/ds এগুলো মিলাবা, ঠিক আছে না? জি স্যার। হ্যাঁ এগুলা তোমার কাজ। আচ্ছা এটাও দেখা দিলাম, আর কিছু দরকার নেই। সিমুলেশন গুলো চলো যাবে নাই। আর যে তুমি যে 0.08 সিলেক্ট করছো, দেখো তো 4টা সাইকেল আছে কিনা, 1 2 3 4, ঠিক আছে? জি স্যার। তুমি যদি 6টা 10টা দেখতে চাও ওভাবে করবা। আচ্ছা অনেক সময় যদি অনেক সেকেন্ড আসে না, তখন আসে না এই যে এটাকে এটা অটো সেট আর কি, অটো সেটে দিয়ে দিচ্ছি। আচ্ছা আবার অনেক সময় তুমি একটু খুব হাই ফ্রিকোয়েন্সি যদি হয়, তুমি একটু হ্যাঁ এক জুম করতে হবে। হ্যাঁ এখানে এই যে এটা দিয়ে দেখতে পারবা, বললে এটাকে একটু বড় করে দেখতে পারবা। ঠিক আছে না? আবার আগের মতো। আচ্ছা যাই হোক, এগুলো পরে আমরা আরো যখন কাজ করবো তখন দেখবো। এই ছিল। আর কিছু দেখতে চাও, ইন্ডাক্টর দিলে কেমন হবে?
স্যার আজকে এতটুকু থাক স্যার আজকে না স্যার 5.493 একটু ক্লিয়ার বললে একটু ক্লিয়ার হতো স্যার। এটা আগে পড়ছিলাম 5.493 কিভাবে হচ্ছে সেকেন্ড স্টেপ। হ্যাঁ স্যার এটা একটু স্যার দেখেন। এটা তো বিএম বাই √2 করছে, এটা বুঝলাম। এরপরটা এরপরে কি স্যার এটা একটু ক্লিয়ার করলে ভালো, সেটা আগে পড়ছিলাম স্যার। এটা কি একটু দেখাই দিবেন ডিসি হয়ে গেছে না? আরএমএস টা। হ্যাঁ আরে ভাই এখন তো এটা ডিসি হয়ে গেছে না? হ্যাঁ স্যার বিএম কত? বিএম কত? 12 কে 3.14 দিয়ে দাও তো কত আসে? 3.14 স্যার এটাই আসতেছে 3.821 কি 3.821 আসে নাই ঠিকভাবে? না স্যার এটাই বলতেছি স্যার। এটা স্যার 12 আসলে আচ্ছা 12 কি পিক টু পিক ছিল না? জি স্যার 12 পিক টু পিক ছিল, আমাদেরকে 6 দিয়ে করতে হবে মেবি। এটা স্যার ঠিক আছে স্যার, 12 কে √2 দিয়ে করলে 8.84 আসছে স্যার। এটা আরএমএস ভ্যালু তাই না? এটা তো ডিসি ভ্যালু আরএমএস ভ্যালু দেখবো আমরা। ডিসি স্যার পালস স্যার ওইটার কি হাফ ওয়েভের ওইটা মনে স্যার। এই ফারুক তোর মিউট কর একটু, তো এখান থেকে নয়েজ আসতেছে। 5.493 না এভাবে আসবে না, আরএমএস লাগবে তাই না? স্যার এই জিনিসটাই বুঝতেছিলাম না যে কিভাবে আসতেছিল ভাই। আচ্ছা তাহলে আমাদের ওয়েভ আসতেছে কত? একটা না? স্যার একটা ওয়েভ আছে এখান থেকে তো ওয়েভ একটাই স্যার। হ্যাঁ মানে একটা ওয়েভ একটা খালি যাচ্ছে। তাহলে ভিএম কত আসছে এখন? ভিএম কি পিক না? তাহলে 6 আচ্ছা 12 √2 তাই না? স্যার 12 দিয়ে কমে যাবে না স্যার ডায়োডে কিছু? আচ্ছা সেটা দেখতেছি আপনি 4.24 হয় না? না এটা তো মিলে যাওয়ার কথা ছিল তো স্যার। কত আসতেছিল 5 পয়েন্ট কত যেন আসছে, এটা তো 3 পয়েন্ট আসার কথা। তারপরে আচ্ছা ক্যালকুলেশন আচ্ছা আমি দেখবো। হ্যাঁ আজকে যেহেতু সময় না, আমি দেখে তোমাদের ব্যাখ্যাটা দিব। জি স্যার ইনশাআল্লাহ। স্যার আরেকটা জিনিস একটু স্যার বুঝাই দিলে একটু ভালো হতো স্যার। ওইখানে আমরা ওই 4/50 করছি না, এই 4/4 টা কেন করছি স্যার? এটা একটু আরেকবার রিপিট করলে। এটাকে কত দিয়ে? আচ্ছা হ্যাঁ ওইটা দিয়ে করলে আছে। না কেমন 8.48 কে 2√2 দিয়ে ভাগ করলে 2.99 সামথিং আছে। শুধু √2 দিয়ে মিনিমাম করতেছে না শুধু √2 হবে তো তখন 5.99 আসতেছে স্যার। 5.9 আচ্ছা আচ্ছা তোমরা দেখো এটা মিলে না যে তারা মিলে তো, এটা মিলার কথা তো। 8.485 ডিভাইডেড বাই √2 স্যার এটা আসতেছে 5.999 মানে 6 এর মতো স্যার। 6 বলা যায়, টেন্স টু 6। একটু এখানে দেখি না ভ্যালু কত আসতেছে এখানে? পিক ফাইন্ডার না ফিলোড 1.119 কত দিয়ে 1 কিন্তু তাই না? 11 পয়েন্ট সামথিং পিক ভ্যালু তাই না? আচ্ছা তার মানে 12 তো এটা না? পয়েন্ট 7 বাদ দিতে হবে না স্যার? হ্যাঁ সেখানে একটু মিসম্যাচ হচ্ছে আর কি একটু। আচ্ছা এটা আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদের স্যার
জি স্যার এটা নেক্সট ক্লাসে একটু স্যার স্যার কিন্তু স্যার ওই 4/50 টা কেন করছে এটা একটু স্যার ব্যাখ্যাটা দিলে ভালো হতো স্যার 40 এটা স্যার বুঝি নাই স্যার জি স্যার এই যে এইটা জি স্যার এটা কি জন্য করলাম এটা একটু এখানে সাইকেল কয়টা? হ্যাঁ 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 ওইটা দাঁড়া আমি এটাকে আগে হ্যাঁ দিচ্ছি এই যে আমরা যে ডিসপ্লেতে দেখবো না, ডিসপ্লেতে তুমি কি দেখতে চাও? কয়টা সাইকেলের জন্য দেখতে চাও? একটা সাইকেলের জন্য। আমরা তুমি 4টা বলছো না, আমাদের ফ্রিকোয়েন্সি কত? কি করছে আমরা তো এটা দেখছি টাইম ডোমেনে, ফ্রিকোয়েন্সি ডোমেনে না। তো ফ্রিকোয়েন্সি মানে কি? পার হার্টজ পার সেকেন্ড, 1/per second মানে সেকেন্ড। তাহলে যেহেতু 1/50 হবে, আর এটা হচ্ছে একটা সাইকেলের জন্য। আর এখানে সাইকেল কয়টা? আমরা 4টা দেখতে চাই, তো 4/50 আমাদের সাপ্লাই দেখো। আর তুমি ইয়া করো 0.1 দাও না, 5টার জন্য দাও। তোমার 5 দিলে কেমন হবে তখন স্যার? কি আরেকটা ইয়া ফাঁকা যাবে? আচ্ছা তুমি তো তাহলে 1 দিয়ে দেখি। তুমি যদি বলতে চাও সময় বেশি লাগবে আর কি, স্যার এটা কি ওই মানে আমরা যে আচ্ছা স্যার বুঝতে পারছি, এখন বুঝতে পারছি বিষয়টা। তুমি 1 কেজি আলু 5 রডের ওয়েট মেশিন করতে পারো। স্যার বুঝতে পারছি বিষয়টা এখন স্যার, এটা জাস্ট স্কেলিং স্যার, বুঝতে পারছি এখন। এখন তুমি এভাবে এখন বুঝছি স্যার। এভাবে দেখলে তোমাকে এবার আলাদা করে দেখতে হবে। হ্যাঁ এবার তুমি কয় সাইকেলের জন্য এবার টেনে দেখতে হবে। জি স্যার এটাকে আমি এখন ছোট বড় করে দেখতে পারবো আর কি। হ্যাঁ এই যে এখন দেখতে হবে আর কি। তো এটা তো আমার ইচ্ছা মতো দিব স্যার, ম্যাটার করে না। ঠিক আছে এখন আগে এটা বড় স্যার আজকে একটু রাখলে ভালো হয় স্যার। এটা হচ্ছে যে ম্যাগনিফাইং গ্লাসের মতো। এই তোমরা এটা মিলাবা আরএমএস দিলে কেন? ঠিক আছে BM/2 আগে ইলেকট্রন সূত্রটা দেখো। আমরা যে একটা রিকল করে ফেললাম ওখানে মিলে এটা অবশ্যই মিলবে। স্যার এখানে স্যার রেকর্ডিং স্টপড। আচ্ছা তাহলে ড্রপ করবে স্যার। আচ্ছা এটা হ্যাঁ এটা নিজে এখানে ভুল হবে না, এগুলো সব আইডিয়াল কন্ডিশন, এখানে ভুল হওয়ার কথা না। তার মানে আমাদের ধরে হ্যাঁ আমাদের ক্যালকুলেশন করে এটা বের হয়ে যাবে। ওকে আচ্ছা স্যার এখানে আরে কিছু স্যার এখানে স্যার ডায়োডের 0.7 ভোল্ট ড্রপটা হিসাব করব। একটু দাঁড়াও এক সেকেন্ড একটু দাঁড়াও দেখি। আচ্ছা 120 দিলে কি হবে? একই প্রপোর্শনে তো আসতেছে তাই না? 120 দিলে আসে 49.46 লেখো। একই অনুপাতে আসতেছে স্যার। একই অনুপাতে আসতেছে। হ্যাঁ তুমি যেটা করবা তুমি শুধু এটা মাথায় রাখবা যে হাফ ওয়েভের জন্য রেক্টিফিকেশন VM/π। ঠিক আছে ওই কোশ্চেনটা একটু রিকল করবা। এক আর 2 নাম্বার হচ্ছে যে এটা হচ্ছে যে আমরা পিক টু পিক ভ্যালু, এই যে 12/120 এটা হচ্ছে পিক থেকে পিক, আর শুধু পিক হচ্ছে একটা, তাহলে ওটার অর্ধেক হবে। অর্ধেকটা বসা পাই দিয়ে ভাগ করে দেখবা যে ঘটনা কি ঘটে। ঠিক আছে ওকে জি স্যার। ডাটা ভ্যালুগুলো বসে দেখবা যে অ্যাকুরেটটা আসে কিনা, তারপর আমরা ইনশাআল্লাহ আগের ক্লাসে আলোচনা করব। তাহলে এতটুকুই থাকুক, ভালো থাকো সবাই। স্যার হাফ হয় না স্যার। হ্যাঁ হাফ পিক নিলো স্যার হচ্ছে না স্যার ওটা তখন গেলে 1.90 পাই বলে 19 পয়েন্ট সামথিং আসছে। তাহলে ডায়োডেরটা কি হিসাব করতে হবে? ডায়োডের ড্রপটা একটু স্যার দেখাবেন। স্যার ডায়োডের মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে? আওলা ঝোলা লাগতেছে স্যার। পালসেটিং ডিসির আরএমএস ভ্যালু বের করার জন্য ফর্মুলাটা হচ্ছে যে VM/2। তো সেক্ষেত্রে ঠিক আছে সিমুলেশনের রেজাল্টটা। আচ্ছা পালসেটিং VM/2 না PM/2 আসে। তবে VM/2 তখন স্যার 5.65 আসে। স্যার ডায়োডের জন্য স্যার একটা ড্রপ হিসাব করতে হবে স্যার, এটা বলতেছি স্যার। হ্যাঁ ওইটা কত? এটা ডায়োডটা কত? স্যার এটা স্যার কত হিসাব করব স্যার? এটার জন্য স্যার বসে 7 হবে স্যার। আরেকটা কথা আছে এখানে, তুমি কি পিওর ডিসি পেয়েছো নাকি কি পেয়েছো বলো তো আমাকে? স্যার এটা স্যার ডিসি পাবো স্যার ফালস এন্ড ডিসি পাবো স্যার। হ্যাঁ পালস হিসাব করে এইজন্য বলি একটু দেখো থিওরিটা দেখো। জি স্যার রিপল ফ্যাক্টর আছে স্যার আমার এখানে। হ্যাঁ রিপল আছে, কিন্তু এটা রিপল ফ্যাক্টরের ব্যাপার আছে। তো ইকুয়েশনটা দেখে তারপর, কারণ এটা ভুল হবে না, কারণ এটা আইডিয়াল কন্ডিশন। তো পরে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমাকে বলবা, ঠিক আছে না? স্যার জি স্যার।
স্যার ইনশাআল্লাহ স্যার আগামী ক্লাসে এটা সলভ করব। হ্যাঁ মিলবে। তবু জি স্যার জি স্যার আচ্ছা আল্লাহ হাফেজ, হ্যাঁ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।